ওই তো ক্লাস শেষ হোক, তারপরে আর কি, হ্যাঁ সবাইকে জয়েন করে দেওয়া হবে, সমস্যা নাই। সবাই জয়েন হতে পারবে, আস্তে আস্তে জয়েন হয়ে যাবে। ওকে, সো সম্ভবত সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, দেখতে পারার কথা। জি ভাইয়া পাচ্ছি। ওকে, সো আমরা একটু আপনাদের, আমি যদি আপনাদের মডিউলটা নিয়ে একটু আলোচনা করি, যে কি আছে মডিউলে। আসলে আমি এভাবে মডিউলটা ফলো করি না, কারণ মডিউল ফলো করলে আসলে আসলে কিছু শিখতে পারবো না, মানে ওরা যে মডিউলটা দিয়েছে ওগুলো দিতে। তারপর আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে যে আসলে মডিউলে কী আছে, এবং আমরা সবই ফলো করব, এবং এর আরও বেশি আমি দেখাবো মডিউল থেকে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। সো এই মডিউলটা আমি দিয়েও দিব আপনাদের হচ্ছে ক্লাসরুমে, আমি ক্লাস শেষ করে মডিউলটা আমি দিয়ে দিব, টেনশনের কিছু নেই। সো সেটাও আমি দিয়ে দিব। ওকে, সো এটা হচ্ছে মডিউল, এবং মডিউলে এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে প্রফেশনাল ট্রেনিং দুইটা ভাগে ভাগ করা, ফাউন্ডেশন ট্রেনিং এবং হচ্ছে স্পেশালাইজেশন ট্রেনিং। সো দুই ভাগে ভাগ করা হয়েছে আপনাদের যে ট্রেনিংটা আছে, ঠিক আছে। ফাউন্ডেশন ট্রেনিং হচ্ছে 100 ঘন্টা, আর স্পেশালাইজেশন যে ট্রেনিংটা আছে সেটা হচ্ছে 100 ঘন্টা। 100 ঘন্টা বেসিক্যালি হচ্ছে 25টা ক্লাস, মানে 100 ঘন্টা, 4 ঘন্টা করে যেহেতু আমরা ক্লাস করবো, সো 25 দিয়ে 4 দিলে বুঝতে পারবেন যে 100 আসে। সো প্রথম 25টা ক্লাস হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং, দেন পরের 25টা ক্লাস হচ্ছে স্পেশালাইজেশন ট্রেনিং। তো প্রথম যে 25টা ক্লাস হবে, তারপরে আপনাদের একটা ফাইনাল এক্সাম হবে, ফাইনাল এক্সামের মতো, সেটা হচ্ছে আপনার যেমন মিড টার্ম হয় এরকম আর কি। জিনিসটা হবে যে 100 ঘন্টা কমপ্লিট হলে একটা এক্সাম হবে, আবার এইটার পরও একটা এক্সাম হবে, এবং ওটা এটা হচ্ছে মানে এলইডি, মানে ডিরেক্ট উপরে থেকে এক্সাম। বাট আমি টুকটাক এক্সাম ক্লাসের মাঝখানে যে কোনো ধরেন 2-3 দিন পর পর, সপ্তাহে একবার বা 2 সপ্তাহে একবার এভাবে এক্সাম নিব, এটা ক্লাস করতে করতে আপনারা বুঝে যাবেন। বাট এটা হচ্ছে মেইন ফাউন্ডেশন ট্রেনিংয়ের পর একটা এক্সাম হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিংয়ের মধ্যে বলা আছে কোর স্কিল, সফট স্কিল, এই সম্পর্কে বলা আছে যে কিছু কোর স্কিল থাকবে, কিছু সফট স্কিল থাকবে, ঠিক আছে। আমরা আস্তে আরও বুঝবো কোর স্কিলের ভিতর কী আছে। পিএইচডি টু এইচটিএমএল আমরা শিখবো, ঠিক আছে। ফাউন্ডেশন ট্রেনিংয়ে আমরা পিএইচডি টু এইচটিএমএল সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে যাবো। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন যদিও মনে হয় ফাউন্ডেশন ট্রেনিং করবো না, আমরা স্পেশালাইজেশনে এই ওয়ার্ডপ্রেসের ব্যাপারে চলে যাবো। মার্কেট প্লেসে সম্পর্কে আইডিয়া নিব হচ্ছে ইয়াতে কী বলে ফাউন্ডেশন ট্রেনিংয়ে, মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং সম্পর্কে আইডিয়া নেওয়া শুরু করবো, আসলে কীভাবে কী হবে না হবে এগুলো সম্পর্কে, ঠিক আছে। সো কী কী আছে, পিএইচডি এইচটিএম, পিএইচডি এইচটিএমএল শিখতে হলে আমাদের জানতে হবে এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, ফটোশপের সম্পর্কে বেসিক ধারণা জানতে হবে, বুটস্ট্র্যাপ সম্পর্কে আমাদের জানতে হবে। সো আমরা এইগুলা শিখবো যখন আমরা এই ফাউন্ডেশন ট্রেনিং করবো, এগুলো আমাদের শিখবো। ওয়ার্ডপ্রেসের এগুলো আমরা শিখবো হচ্ছে করে যে পরেরটা যে সফট স্কিল, জব মার্কেটের ব্যাপারে আমরা বুঝবো, অনলাইন মার্কেট প্লেসে কী কী আছে, ছোটোখাটো কিছু জিনিস আছে, এগুলো আমিও করাবো, এবং সাথে আমাদের মাহবুব ভাই একজন আছে, এবং উনি আসবে আপনাদের ক্লাসে, এখনও আসেনি, জয়েন করেনি। তো জয়েন করলে দেখবেন যে মাহবুব ভাইও আসবে এবং আমাদের সাথে কথা বলবেন। উনি হচ্ছে আপনাদের মেন্টর, আমিও মেন্টর, বাট আমি আপনাদের ট্রেনার হিসেবে আছি। মাহবুব ভাই আপনাদের সাথে কথা বলবে। আর এদিকে হচ্ছে ডিটেলস কী কী কোন দিন কী শেখানো হবে, এটা আসলে আমরা ওইভাবে ফলো করি না, আমরা যখন যতটুকু করা সম্ভব ওইভাবেই আমি আসলে কাজ করব, ঠিক আছে। এগুলো ডিটেলস আপনারা দেখে নিতে পারেন যে কী কী শেখানো হবে, প্রথম দিন কী শেখানো, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এগুলো আর কি জাস্ট জানা রাখা ভালো আর কি। আমরা কী কী শিখবো এই সম্পর্কে এখানে সবগুলা ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আমি 17-18-20 দেন আসবে স্পেশালিস্ট ট্রেনিং, সেটা হচ্ছে পরের ধাপ, মানে 100 ট্রেনটা মানে 25 দিন শেষ হওয়ার পর যে পরের 25 দিন, সেই স্পেশালিস্ট ট্রেনিংয়ে সেম কোর স্কিল কী কী, পিএইচপি আমরা সম্পর্কে আইডিয়া নিব, পিএইচপি মাইস্কো সম্পর্কে, ওয়ার্ডপ্রেসের থিম কাস্টমাইজেশন আমরা করব, ঠিক আছে। এবং হচ্ছে একটা পিএইচডি থেকে থিম এটা কীভাবে কাস্টমাইজ করতে হয় সেগুলো আমরা ওয়ার্ডপ্রেসের সম্পর্কে আইডিয়া নিব, পিএইচপি মাইস্কো, এটাই আর কি, জাস্ট ডিটেলসে এখানে বলা আছে, ঠিক আছে। এইসব জিনিস সম্পর্কে এখানে বলা আছে। সো আমরা মোটামুটি এই সব জিনিস নিয়ে আমরা আমাদের যে ট্রেনিংটা আছে এগুলো কমপ্লিট করবো। সো আমি আমার মতো করে শেখাবো, যেটাতে আপনাদের উপকার হয় এবং আপনারা শিখতে পারেন ভালোভাবে, এবং আপনারা যাতে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করার মতো অ্যাবিলিটি হয়ে যায়, যতটুকু দরকার প্রথম স্টেজে, ততটুকু যাতে আপনারা সবাই অ্যাবেল হইতে পারেন, সেটা আমি মেক শিওর করবো, নো টেনশন, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ব্যাপার আছে। আচ্ছা, অনেকে নাই হয়ে গেছে কেন, অনেকে হয়তো নেট প্রবলেম নাকি, বুঝলাম না, বের হয়ে গেছে। ঠিক
আছে। সো এই মডিউলটা আমি দিয়ে দিব, টেনশন নাই, ক্লাস শেষ করে দিব, ঠিক আছে। সো আজকে আমরা শুরু করব হচ্ছে একদম বেসিক, যে আসলে কিভাবে ওয়েব ডিজাইন সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে এবং ওয়েব ডিজাইনটা আসলে কীভাবে কাজ করে। আমি একটা পিপিটি রেখে দিয়েছি আপনাদের জন্য। সো এই পিপিটিতে আমি এটাও দিয়ে দিব কিছু বেসিক ইনফরমেশন যেগুলো আমাদের জানতে হবে, আমরা যেহেতু কাজ করব এই সেক্টরে, এবং এই সেক্টরে কাজ করতে হলে কিভাবে কাজ করতে হয় না করতে হয় এই জিনিসগুলো আইডিয়া নিব আমরা। সো এটা বেসিক্যালি হচ্ছে আপনার কিছু ইনফরমেশন এখানে বলা আছে। যেমন প্রথমেই এখানে বলা আছে যে ইন্টারনেট সম্পর্কে, যে ইন্টারনেটটা বেসিক্যালি কী জিনিস বা ইন্টারনেট কীভাবে কাজ করে, ঠিক আছে। ইন্টারনেটটা কী জিনিস। সো ইন্টারনেট বলতেছে যে ইন্টারনেট অর নেট, আমরা কিন্তু সবাই ইন্টারনেট এখন ইউজ করতেছি, তাই না? এখন আমরা সবাই ইন্টারনেট ইউজ করতেছি, ইন্টারনেট ইউজ করতেছি বলেই আমরা এখন এখানে জয়েন হতে পারছি, তাই না? সো এটা বিশাল একটা জিনিস যে ইন্টারনেট, যে ইন্টারনেটের মাধ্যমে আমরা সবাই এখানে জয়েন হয়েছি বা জয়েন হতে পারতেছি, ক্লাস করতে পারতেছি। সো ইন্টারনেটটা আসলে কি? ইন্টারনেট হচ্ছে একটা নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস এবং লার্জেস্ট কম্পিউটার নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড। এটা একটা ওয়ার্ল্ডের, পৃথিবীর লার্জেস্ট কম্পিউটার নেটওয়ার্ক এবং বিলিয়নস অফ কম্পিউটার্স ইউজার, বিলিয়ন কম্পিউটার ইউজারদের কানেক্ট করে ইন্টারনেট, ঠিক আছে। যেমন আমরা কিন্তু দেখেন এখানে 25, 26, 30 জন যে আছি, আমরা কিন্তু এখানে কানেক্টেড অবস্থায় আছি, তাই না? সো এই হচ্ছে অবস্থা এই। সো ইন্টারনেটটা একটা নেটওয়ার্ক। ইন্টারনেট কোথা থেকে আসছে? আসছে হচ্ছে ইন্টার কানেকশন এবং নেটওয়ার্ক, এর মাধ্যমে ইন্টারনেটটা এখন এক্সিস্ট করতেছে, দুইটার কম্বিনেশন, ইন্টার কানেকশন এবং নেটওয়ার্ক, ইন্টারনেট। আর নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হচ্ছে কালেকশন অফ কম্পিউটার্স এবং ডিভাইসেস কানেক্টেড বাই কমিউনিকেশন চ্যানেল অ্যান্ড ট্রান্সমিশন মিডিয়া অ্যালাউ টু শেয়ার রিসোর্সেস। যেমন হচ্ছে এখন আমরা আছি, তাই না? কালেকশন অফ কম্পিউটার্স, আমরা অনেকেই কম্পিউটারে জয়েন করছি, এবং ডিভাইসেস অনেকে আমরা মোবাইলেও জয়েন করছি কিন্তু যাদের প্রবলেম হচ্ছে। সো এবং কমিউনিকেশন চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে ট্রান্সমিশন মিডিয়া অ্যালাউ শেয়ার রিসোর্সেস, আমরা রিসোর্স শেয়ার করতেছি, তাই না? যে আমি স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার হচ্ছে, আপনারা এখানে মেসেজে অনেক ইনফরমেশন এখানে লিখছেন। সো অনেক ব্যাপার এখানে বলা আছে বা করা আছে, ঠিক আছে। জেনারেলি নো বডি অন ইন্টারনেট, একটা ইম্পর্টেন্ট একটা তথ্য, যে কেউ আসলে ইন্টারনেটের মালিক না, ঠিক আছে। ইন্টারনেটের কোনো মালিক নাই, যে ইন্টারনেট একটা লোক হ্যান্ডেল করে, যেমন ফেসবুকের মালিককে মার্ক জুকারবার্গ, তাই না? সো এরকম ইন্টারনেটে কিন্তু কোনো মালিক নেই, ইন্টারনেট আসলে সবার জন্য। আপনি আপনার ইন্টারনেটের আপনার প্যাকেজের মালিক, আমি আমার প্যাকেজের মালিক। তো সবাই ইন্টারনেট যে যার মতো করে ইউজ করতে পারে, ঠিক আছে। সো একটা সিঙ্গেল হিউজ নেটওয়ার্ক, এখানে কিছু ইনফরমেশন বলা আছে, আমি জাস্ট কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতেছি, যে হিস্টোরিটা আসলে কীভাবে আসছে। 1969 সালে জানুয়ারিতে এক্সপেরিমেন্টাল কম্পিউটার নেটওয়ার্ক, 1969, হ্যাঁ 1969-এ একটা এক্সপেরিমেন্টাল কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আসছে। তখন হচ্ছে ওই অনেক আগের কথা, তাই না? অনেক আগের কথা, ওই সময়টায় ইন্টারনেটটা প্রথমে বাংলাদেশে আসছে, এবং এভরি কম্পিউটার নেটওয়ার্ক। সো এই হিস্ট্রি সম্পর্কে একটু আইডিয়া দেওয়া আছে, যে কোন সালে কী হয়েছে। 82 সালে ইন্টারনেট ওয়ার্ডটা আসছে, হ্যাঁ। 86 সালে ফার্স্ট ফ্রি নেট ক্রিয়েটেড। 91 সালে হচ্ছে ইউএস গভর্নমেন্ট, মানে আমেরিকা হচ্ছে অ্যালাউ করছে বিজনেস এজেন্সি কানেক্ট ইন্টারনেট, তার মানে ইউএস প্রথম চালু করছে ইন্টারনেটের যে ব্যবসা করার জিনিসটা, এজেন্সি। যেমন আমরা যে ইন্টারনেট প্রোভাইডার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়ে থাকি, তাই না, নেটের লোক বলি। সো ওই যাদের ব্যবসা 1991 সালে শুরু হয়েছে, এবং এখন সবাই ইন্টারনেট ইউজ করে এবং সবাই আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড আছি। ফাদার অফ ইন্টারনেট, ভিনটন সার্ফ, ফাদার অফ ইন্টারনেট এবং টিসিপি আইপি নেটওয়ার্কিং প্রোটোকল। সো উনি হচ্ছে ইন্টারনেটের ফাদার বলতে পারেন। ইন্টারনেট কীভাবে কানেক্ট করা লাগে, এটা এখন আর এই সিস্টেম নাই, এখানে অনেক পুরান ছবি দেখাচ্ছে, যে আপনার টেলিফোনের মাধ্যমে ব্রডব্যান্ড, এগুলো অনেক আগে। আমি যখন ছোট ছিলাম ওই সময় আসলে এইভাবে আমরা কানেক্ট করতাম, হ্যাঁ, যে টেলিফোনের মাধ্যমে কার্ডের মাধ্যমে পাঞ্চ করে ইন্টারনেটের সাথে কানেক্ট করতাম কম্পিউটারে, অনেক আগের কথা, 20 বছর আগে তো হবেই। সো জিনিসটা হচ্ছে এরকম ছিল, বাট এখন আসলে এরকম কিছুই নেই, এখন জাস্ট ওয়াইফাই হয়ে গেছে, রাউটারের মাধ্যমে আমরা কিন্তু ডিরেক্ট ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট, এই যে ওয়াইফাই দিয়ে আমরা কিন্তু কানেক্ট করে ফেলি, তাই না? সো এই জিনিসটা হচ্ছে ইন্টারনেটের ব্যাপারটা। ইন্টারনেটে কী কী সার্ভিস আছে? ইন্টারনেটে অনেক সার্ভিস আছে, আমরা জানি। প্রথম সার্ভিসে আমরা অলওয়েজ যেটা ইউজ করি, ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ,
যেটা অলরেডি আমরা এখন www একটাতে আছে, তাই না? এই যে HTTPS, এখানে www হিডেন আছে, বাট www ছাড়া কিন্তু এটা কাজ করতো না। সো জিনিসটা হচ্ছে এরকম, www ওয়েব পেজ, হোম পেজ, যে কোনো ধরনের ওয়েব পেজ, তাই না? যে কোনো ফেসবুক একটা ওয়েব পেজ, ওয়েব পাবলিক, ওয়েব ব্রাউজার, সবই কিন্তু ইন্টারনেটের সার্ভিস। যেমন ব্রাউজার, এটার কাজ কি? শুধুমাত্র ইন্টারনেটের সাথে কানেকশন করার জন্য, এছাড়া তো আর কোনো কাজ নেই। সার্চ ইঞ্জিন, তাই না? যেমন গুগল, প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ডিএনএস, এইচটিটিপি, হ্যাঁ এইচটিটিপি, যে আমরা একটু আগেই দেখলাম যে ডাব্লিউডাব্লিউর সাথে এইচটিটিপি কানেক্টেড আছে, এই যে, তাই না? এটা কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা ফুল ফর্ম। আর এখানে ইউআরএল আছে, যেটা আমরা ইউআরএল দিয়ে কানেক্ট করি, এইচটিএমএল ওয়েবসাইটের জন্য, আইএসপি, ইমেইল, হ্যাঁ অনেক ধরনের, এগুলো হচ্ছে ইন্টারনেটের সব সার্ভিসগুলো। আর এখানে কিছু তার ডিসক্রিপশনগুলো বলা আছে যে আসলে কীভাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কাজ করে বা কী কাজ করে, এগুলো একটু আপনারা পড়তে পারেন। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবই কিন্তু আসলে ইন্টারনেটের মেইন উপাদান হিসেবে কাজ করতেছে, তাই না? যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে ডাব্লিউডাব্লিউর সাথে কানেক্টেড, ঠিক আছে, কমনলি নোন অ্যাজ ওয়েব, ঠিক আছে, ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, কমনলি নোন অ্যাজ ওয়েব বলতেছে। সিস্টেম ইন্টেলিক হাইপারটেক্সট হাইপারমিডিয়া ডকুমেন্টস অ্যাক্সেস ভায়া ইন্টারনেট, ঠিক আছে, মানে লিঙ্ক করা কার সাথে? ধরেন এই যে একটা পেজ, এই পেজের সাথে কি এই এই www এই meet.google.com এর সাথে কানেক্টেড আছে এই পেজটা, এবং এই পেজটা একটা ডিজাইন আছে, জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো হাইপারটেক্সট ইজ ডিসপ্লেজ অন কম্পিউটার, মানে কম্পিউটার ডিসপ্লে করা হাইপার টেক্সট, রেফারেন্স টু টেক্সট, বিভিন্ন ধরনের, মানে এইচটিএমএল এর কথা বলতেছে, সেটা আমরা আরও পরে আসবো। আর হাইপার মিডিয়া, আর এখানে টিম বার্নার্স-লি, এই যে ভদ্রলোকটা আছে 1989-এ, এই ভদ্রলোকটা প্রথম www আবিষ্কার করছে, এবং সে কিন্তু প্রথম ওয়েব পেজও সে বানাইছে, ঠিক আছে। টিম বার্নার্স-লি প্রথম ওয়েব পেজটা কীরকম দেখতে, আপনার যদি আমি একটু দেখাই, প্রথম ওয়েব পেজ যেটা, সেই ওয়েব পেজটা আসলে কীরকম দেখতে, আমি যদি দেখাই যে ফার্স্ট ওয়েব ব্রাউজার, না ফার্স্ট ওয়েব পেজ দেখাই, এই যে সার্ন, এই সার্ন কোম্পানিতে আসলে এই যে টিম বার্নার্স-লি, এই যে টিম বার্নার্স-লি, উনি কিন্তু আসলে জব করতো এই সার্ন কোম্পানিতে। এই সার্ন হচ্ছে এই প্রথম ওয়েব পেজের রিজার্ভ করে আছে প্রথম ওয়েবসাইটে, এটা কিন্তু আসলে বেসিক্যালি একটা রিসার্চ কোম্পানি, এটা কিন্তু কোনো আইটি ফার্ম বা সফটওয়্যার ফার্ম না। এটা বেসিক্যালি কী কাজ করে, সার্ন কাজ হচ্ছে বিভিন্ন গবেষণামূলক, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এইসবের গবেষণা। এই লোকও কিন্তু একজন ফিজিশিয়ান ছিল, মানে ফিজিক্সের সে গবেষক, বাট সে কিন্তু কী বানায়, যে নিউক্লিয়ার রিসার্চ, বুঝছেন, সে কিন্তু অনেক ওই টাইপের রিসার্চ করতো, বাট সে কিন্তু ওয়েবসাইট বানায় ফেলছে। তার মানে সে, তাহলে চিন্তা সে কত ব্রিলিয়ান্ট, যে সে একজন ফিজিক্সের লোক হয়ে সে কীভাবে একটা ওয়েবসাইট এবং ওয়েব টেকনোলজি তৈরি আবিষ্কার করে ফেললো। সো এটা একটা বিশাল ব্যাপার। তো প্রথম ওয়েব পেজটা কীরকম ছিল, এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে আসলে এখানে দেখাচ্ছে যে info.cern.ch ফর্ম অফ দ্য ফার্স্ট ওয়েবসাইট, এটা হচ্ছে প্রথম ওয়েবসাইটটা কীরকম। সো প্রথম ওয়েবসাইটে ব্রাউজ যদি করি, ব্রাউজ করার জন্য আমি ওপেন করি, এটা ছিল প্রথম ওয়েবসাইট, ঠিক আছে। ওয়ার্ল্ডের প্রথম ওয়েবসাইট ছিল এরকম দেখতে, ঠিক আছে, একদম সাদামাটা, বাট ওই সময়ের জন্য এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, তাই না? কারণ মানুষজন অ্যাক্সেস করতে পারতেছিল, যে কোনো জায়গা থেকে একটা জিনিস অ্যাক্সেস করতে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছে, এটাই অনেক বড় ইস্যু ছিল। আর তখন সিএসএসও ছিল না। হাইপার মিডিয়া, তখন হাইপার এইচটিএমএলও ওইভাবে আসে না, বাট উনি হচ্ছে হাইপার একটা টেক্সট ফরম্যাট বানিয়েছে, ওদের নাম দিয়েছে হাইপার মিডিয়া। ওই হাইপার মিডিয়ার মাধ্যমে সে এই সাইটটা তৈরি করছে, এবং এই সাইটটা এখন আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, যারা এইচটিএমএল সম্পর্কে ন্যূনতম ধারণা রাখি, এই যে কীভাবে হয় না হয় এটা আমরা জানি। হ্যাঁ, এই যে এখানে কিছু লেখা, কিছু লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে ওই লিঙ্কের সাথে একটা পেজ কানেক্টেড আছে, এই আর কিছুই না, জাস্ট এই যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে ওই পেজগুলো কানেক্টেড আছে, এই একটা ওয়েবসাইটে সে তৈরি করছিল প্রথম, ঠিক আছে। সো এটা, বাট এটা কিন্তু আসলে এরকম দেখা যাইতো না। আসলে তখন কোনো ব্রাউজার ছিল ওইভাবে, কোনো ব্রাউজারও ছিল না, তখন কোনো পিসিও এরকম উইন্ডোজ সহকারে ছিল না। তখন আসলে কি সিমিলেটরের মাধ্যমে দেখায়, মানে লাইন মোড মাধ্যমে দেখতে পায়, ঠিক আছে, যে ইউজিং দ্য লাইন মোড ব্রাউজার সিমিলেটর, ঠিক আছে। মানে তখন আসলে কীরকম দেখা যেত, তখন আসলে এইরকম দেখা যেত, ঠিক আছে। তখন আসলে ভিউটা আসলে এরকম ছিল, তখন কম্পিউটার ছোট ছিল না, তো ছোটো ছোটো স্ক্রিন ছিল, আর এই টাইপের ইন্টারফেস ছিল। তখন তো ডস ছিল, ডস, এখন যেমন এখন ইয়া দেখতেছেন, বাট তখন ছিল কি ডস সিস্টেম, কোনো ইয়া ছিল না, ব্রাউজার বা সফটওয়্যার বা অ্যাপস ছিল না। সো এরকম লাইন মোড সিমিলেটরের মাধ্যমে আসলে এরকম
প্রথম ওয়েবসাইটটা আসলে দেখা যেত। তো এখানে দেখেন এই জিনিসটাই, এটা আছে এই ফর্ম্যাটে আছে, এই যে এখানে যা দেখতেছেন তাই আছে কি এই ফর্ম্যাটে আছে। এবং এখানে এক একটা লিঙ্কে কীভাবে যাওয়া যেত, যেমন এই যে একটা লিঙ্ক হাইপার মিডিয়া, এখানেও কিন্তু লিঙ্কটা আছে, দেখেন হাইপার মিডিয়াতে ওয়ান লেখা আছে, ওয়ান লেখা আছে, এখানে ক্লিক করা যাবে, অথবা এখানে দেখেন এখানে লেখার অপশন একটা আছে এই যে এখানে। তো আমি যদি ধরেন ওয়ান লিখি, ওয়ান লিখে ইন্টার করি, তার মানে ওয়ানের যে পেজটা আছে, মানে এই যে ক্লিক করার পর যে পেজটা আসতেছে এই পেজটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আসলে আমরা কি করি, একটা ওয়েবসাইটে তখন আসলে ওই সময়টায় যাচ্ছিল। সো এটা কিন্তু অনেক বিশাল একটা ইস্যু, তাই না? এখনকার যুগে তো এটা একদম মনে হচ্ছে যে বেসিক, এটা কী জিনিস না জিনিস, বাট ওই সময় এটা কিন্তু অনেক হিস্টোরি ছিল, তাই তো। সো জিনিসটা ছিল, যাই হোক, এটা ছিল প্রথম ওয়েবসাইট, এবং টিম বার্নার্স-লি এই ভদ্রলোক কিন্তু এটার আবিষ্কার, ঠিক আছে, টিম বার্নার্স-লি। এই যে ওয়ার্কিং ইউরোপিয়ান পার্টিকেল ফিজিক্স ল্যাবরেটরি, ঠিক আছে। ওয়েব এবং ইন্টারনেটের পার্থক্য, ওয়েব আসলে, ইন্টারনেট হচ্ছে কি একটা নেটওয়ার্ক, মানে আমরা যেখানে কানেক্ট হই বিভিন্ন নেটওয়ার্কের সাথে। আর ওয়েব হচ্ছে কি, ওয়েব হচ্ছে মানে কোনো ইনফরমেশন অ্যাক্সেস, কোনো সাইটে অ্যাক্সেস করার একটা অংশ। ওয়েব পেজ হচ্ছে যে আমরা যে একটু আগে গেলাম, এই যে এটা একটা ওয়েব পেজ, তাই না, এই যে ওয়েব পেজটা। তো এটা হচ্ছে ওয়েব পেজ, ডকুমেন্ট, রিসোর্স, ইনফরমেশন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইনফরমেশন থাকবে। এই ইনফরমেশনগুলো আসলে এইচটিএমএল, এক্সএমএল ফরম্যাটে থাকে, এখন আর এক্সএমএল নাই, এখন শুধুমাত্র এইচটিএমএল, এগুলো অনেক পুরান হয়ে গেছে। আর হাইপারটেক্সট লিঙ্কস, টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও সবই আসলে এই এইচটিএমএল এর ভিতরে থাকে। এবং ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল এর মাধ্যমে আসলে আমরা কি করি, ওয়েব পেজটা অ্যাক্সেস করি, তাই না। এই যে একটা, এই যে এখানে একটা ইউআরএল আছে, এই ইউআরএল, এই যে একটা ইউআরএল আছে, তো এগুলো হচ্ছে আসলে ওয়েব পেজ অ্যাক্সেসের জন্য ইউজ করা হয়। ব্রাউজার তো আমরা জানি যে এই যে ক্রোম, এই যে ফায়ারফক্স, যে ব্রাউজারটা আছে, এগুলো হচ্ছে ব্রাউজার, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ফর রিট্রিভিং, প্রেজেন্টিং দ্য ট্রাভার্সিং ইনফরমেশন রিসোর্সেস অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড, মানে ইনফরমেশনগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে দেখানোর জন্য এই ওয়েব পেজটা ইউজ করা হয়। ওকে, সো এই হচ্ছে অবস্থা। সো লোকেট, ভিউ, ন্যাভিগেট দ্য ওয়েব, ইট ক্যান গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আমরা সবাই ব্রাউজার সম্পর্কে ভালো আইডিয়া আছে, সো এগুলো আসলে এভাবে বলার কিছু নেই। এবং কী কী ব্রাউজার আছে না আছে এখানে বলা আছে। ইন্টারনেট এক্সপ্লোরার, রিসেন্টলি কেউ খবর দেখছেন কিনা, ইন্টারনেট এক্সপ্লোরারকে মাইক্রোসফট কিন্তু বলে দিছে যে এইটা আর থাকবে না, এটা নাই, ডেড হয়ে গেছে, ঠিক আছে। মানে আগামীতে যখন আপডেট আসবে, ইন্টারনেট এক্সপ্লোরার এই ব্রাউজারটা আপনারা পাবেন না, বা নতুন উইন্ডোজ দিলে এই ব্রাউজারটা পাবেন না সামনে, ঠিক আছে। এই হচ্ছে আপাতত অবস্থা। আচ্ছা, মাহমুদুল হাসান জয়েন, মাহমুদুল হাসান, আপনি কি আমাদের এই মাহমুদুল হাসান এই ব্যাচের? আচ্ছা, মাহমুদুল হাসান, বুঝলাম না এখন কথা বলছি। যাই হোক, তো ইন্টারনেট এক্সপ্লোরার কিন্তু আর পাবেন না আপনার সামনে। এখন এই যে চলে আসছে কি, এই যে এজ, এটা চলে আসছে এজ, ঠিক আছে। সাফারি, অপেরা মিনি, এগুলো আরও অনেক আছে। সো এখানে আরও কিছু জিনিস আছে। ইলেকট্রনিক মেইল মানে কি, ইমেল, আমরা সবাই জানি ইমেল পাঠাইতে, কীভাবে ইমেল পাঠাইতে হয় বা ইমেল ইউজ করতে হয়, আমরা সবাই কিন্তু মোটামুটি আমাদের আইডিয়া আছে। ইলেকট্রনিক মেইল বা ইমেল কীভাবে পাঠাইতে হয়, অ্যাডভান্টেজ, ইন্টারনেটে কী কী অ্যাডভান্টেজ আছে, কমিউনিকেশন, রিসার্চ, এডুকেশন, হ্যাঁ, যেমন আমরা এডুকেশন পারপাসে ইউজ করতেছি, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, বিভিন্ন ধরনের আপডেট, এই ধরনের অ্যাডভান্টেজগুলো এখানে বলা আছে, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজও আছে, ঠিক আছে। কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে, মাইক্রোফোন অন করা যাচ্ছে না, এই যে দেখেন, এই যে আমার এখানে দেখেন স্ক্রিনটাতে দেখেন, এই যে এইটা এখানে লাল আছে, এটা ক্লিক করলে মাইক্রোফোন অন হয়ে যাবে,
ঠিক আছে, সো দেখেন করা যাচ্ছে কিনা। গেল, যদি না করা যায় তাহলে আবার বের হয়ে আবার জয়েন করেন, তখন আবার করতে পারবেন সম্ভবত। বুঝলাম, এই 11টা 11:30 বাজে আসতেছে স্টুডেন্ট। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ ইন্টারনেটে অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে, তাই না? পার্সোনাল ইনফরমেশন চুরি হওয়ার সম্ভাবনা আছে। ওই যে মাঝে মাঝে দেখি যে ফেসবুক আমাদের পার্সোনাল ইনফরমেশন নিয়ে যাচ্ছে, এই নিয়ে যাচ্ছে, এই নিয়ে যাচ্ছে, এই যে এগুলো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আপনারা কখনো দেখছেন কিনা, আপনার ধরেন একটা বিষয় নিয়ে আপনার কথা বলতেছেন, ওই কথা বলতেছেন বা একটা সার্চ করছেন, ওই জিনিসটাই আপনার ফেসবুকে রেগুলার আসতেছে, ঠিক আছে? সো তার মানে কি, যে আপনার ইনফরমেশন আপনি যা যা করতেছেন ওইগুলো কিন্তু তারা ফলো করতেছে। সো খুব সাবধান। স্প্যামিং হয়, তাই না? আমরা স্প্যামিং বিভিন্ন মেইলে, তাই না, ম্যালওয়্যার থ্রেডস, মানে কি ভাইরাস অ্যাটাক হতে পারে, ডিপ্রেশন, অনেক ধরনের প্রবলেম হতে পারে। এই যেমন ডিপ্রেশন, এই কথাটা ইদানিং খুব শোনা যাচ্ছে, অনেকে আত্মহত্যা করে, অনেক ফেসবুকে আমরা দেখতেছি, তাই না? সো এগুলো কিন্তু আগে ছিল না, এইগুলো কি ইন্টারনেট আসার পরেই আসছে। সো এগুলো কিন্তু ডিসঅ্যাডভান্টেজেসও আছে ফেসবুকে, এই আর। সো এখানে আরও অনেক কিছু ছিল, এগুলো আপনারা একটু দেখবেন, একটু পড়বেন, যদি কারো মানে জানার আগ্রহ থাকে। এই জিনিসটা আমি দিয়ে দিব আজকে আপনাদের, দিয়ে দিব, টেনশনের কিছু না, ঠিক আছে? তো যাই হোক, আমাদের মেইনলি জানতে হবে আসলে আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে আমাদের আইডিয়া নিতে হবে, আসলে ওয়েব ডিজাইনটা কী এবং ওয়েব ডিজাইন কীভাবে কাজ করে, ঠিক আছে? ওয়েব ডিজাইনটা, যেহেতু আমরা এখানে সবাই ওয়েব ডিজাইনার হইতে চাচ্ছি এবং ওয়েব ডিজাইন সম্পর্কে আইডিয়া নিতে হবে, এবং ওয়েব ডিজাইন অবশ্যই করবো, ফাইলটা শেয়ার করে দেবো, ক্লাস শেষ করেই আমরা এই ফাইলটা যা যা আছে সব শেয়ার করে দেবো, ঠিক আছে? মডিউল টডিউল সব কিছু ক্লাস শেষ করে দেবো, আরও ফাইল আছে দিব, সমস্যা নেই। আচ্ছা, ওয়েব ডিজাইনটা আসলে কি এবং ওয়েব ডিজাইন কীভাবে কাজ করে, এটা আসলে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? ওয়েব ডিজাইন, সো ওয়েব যে কনসেপ্টটা আমরা অলরেডি জানছি, যে ওয়েব কনসেপ্টটা আসছে কি, ওই যে 1991 বা 90 বা এরকম কিছুর দিকে, যে ওয়েব ডিজাইন আসলে কী জিনিস, ঠিক আছে? ওয়েব ডিজাইন সম্পর্কে, যে 91 সালে কি একটা সাইট আসছে, সাইটে, বাট ওয়েব ডিজাইন কিন্তু ডিফারেন্ট জিনিস। ওয়েব ডিজাইন হচ্ছে আপনার একটা ব্যাপার, যেটা দিয়ে আসলে আমরা একটা সাইট, একটা যে ইন্টারফেসটা ডিজাইন করতে পারি, ঠিক আছে? যে কোনো একটা ওয়েবসাইট, ঠিক আছে? আপনার যে এলইডিপির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছেন, সবাই তো আমরা রেজিস্ট্রেশন করে আসছি, তাই না? এলইডিপির যে ওয়েবসাইটটা আছে, আসুন না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এলইডিপির একটা ওয়েবসাইট, তাই না? এই যে ওয়েবসাইটটা দেখতেছি আমরা, এত সুন্দর একটা ওয়েবসাইট এখানে দেখতেছি, এই যে এখানে যে ইনফরমেশনগুলো আছে, এই যে সাইটটা, এই যে সাইটটা আছে, এখন এই সাইটটা একটা ডিজাইন দেখতেছি আমরা। তো এটা কীভাবে ডিজাইনটা হয়েছে, অবশ্যই ওয়েব ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। ওয়েব ডিজাইনের যে পার্টগুলো আছে, এই পার্টগুলো আমাদের করা হয়েছে। তার মানে ওয়েব ডিজাইনে অনেকগুলো পার্ট আছে, ওই পার্টগুলো ফলো করে করে কিন্তু এই যে ওএলইডিপির যে সাইটটা আছে এখানে করা হয়েছে, তাই না? আবার আপনারা যে রেজিস্ট্রেশন করছেন, এটাও একটা ডিজাইন আছে। রেজিস্ট্রেশন একটা ফিল্ড দেখছি আমরা, যে এই যে রেজিস্ট্রেশন করা হয়েছে, এখানে যে একটা ডিজাইন দেখতেছি, এখানে যে ক্লিক করা যাচ্ছে, লেখা যাচ্ছে, তো এগুলো আপনারা করে আসছেন নাকি? সবই তো করে আসছেন নাকি? সো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আসলে কি, আসলে আমরা কিন্তু ওয়েব ডিজাইনের একটা পার্ট। এই ওয়েব ডিজাইন করা হয়েছে দেখেই কি এগুলো আমরা দেখতে পাচ্ছি, বা জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে আসলে, ঠিক আছে? সো ওয়েব ডিজাইনে অনেকগুলো পার্ট আছে, যে বলতেছি ইনকমপ্লেক্স মেনি ডিফারেন্ট স্কিলস অ্যান্ড ডিসিপ্লিনস ইন প্রোডাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমরা চিনি তো, উইকিপিডিয়া। এটা কিন্তু নলেজের একটা ওয়েবসাইট, শিখার একটা ওয়েবসাইট, লার্নিং। তো বলতেছে একটা অনেকগুলো স্কিল, মেনি ডিফারেন্ট স্কিল এবং ডিসিপ্লিনের মাধ্যমে আসলে ওয়েবসাইটের মেইনটেনেন্স যে ব্যাপার আছে, প্রোডাকশন মানে ওয়েবসাইট তৈরি করা এবং সেটা মেনটেন করা, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের একটা পার্ট। হ্যাঁ, ডিজাইন ইনক্লুডস ওয়েব ডিজাইন, গ্রাফিক ইন্টারফেস, অথরিং ইনক্লুড স্ট্যান্ডার্ড কোড, হ্যাঁ, সফটওয়্যার, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, সার্চ ইঞ্জিন, মানে অনেক ধরনের কাজ আছে একটা আসলে ওয়েব ডিজাইনে কাজ করতে হলে, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন, ইন্টারফেস ডিজাইন, হ্যাঁ, অথরাইজিং ইনক্লুডিং স্ট্যান্ডার্ড কোড, ঠিক আছে? সফটওয়্যার, অনেক ধরনের ব্যাপার আছে। মেনি ওয়ার্ক উইথ টিমস, বিভিন্ন ধরনের টিমে কাজ করে অনেকে ওয়েব ডিজাইনের জন্য, অনেক ধরনের টিম আছে। আবার কেউ কেউ নিজেরাও ইন্ডিভিজুয়ালি কাজ করে।
নর্মালি ইউজ টু ডিসক্রাইব দ্য ডিজাইন প্রসেস রিলেটিং টু দ্য ফ্রন্ট এন্ড ক্লায়েন্ট সাইড ডিজাইন। আসলে আমরা তো ওয়েব ডিজাইনে বলতেছি, আসলে দুই রকম, আসলে একটা সাইটের দুই রকম সাইট আছে। একটা ওয়েবসাইট বা একটা সাইট বা একটা ওয়েবসাইট বা বলে আমাদের ওয়েব জগতে দুই রকম সাইট আছে। একটা হচ্ছে আপনার স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, স্ট্যাটিক, ডাইনামিক, এটার আবার অনেকগুলো নাম আছে। আমি যদি একটু জিনিসটা একটু লিখি, সো বলতেছি যে একটা ওয়েবসাইট টু টাইপ। ঠিক আছে, দুই টাইপের ওয়েবসাইট আছে। একটা বলতেছি স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিক ওয়েবসাইট। একটাকে বলতেছি আমি ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটা হচ্ছে দুই রকমের ওয়েবসাইট আছে। ঠিক আছে, সো স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট আসলে কি? স্ট্যাটিক ওয়েবসাইট মানে যেটা শুধু ডিজাইনই আছে, যে ধরনের সাইটের যেমন শুধু ডিজাইনই আছে, যেমন আমরা প্রথম যে ওয়েব পেজটা দেখলাম, ওই যে ওইটা শুধু ডিজাইনই আছে আর কিছুই নেই, সেগুলোকে বলে স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলো? যেগুলো শুধু আমরা দেখতে পাচ্ছি বাট এটার কোনো এক্সট্রা কোনো ফাংশনালিটি নেই। এক্সট্রা কোনো ফাংশনালিটি বলতে আমি কিন্তু এই যে স্লাইডার বোঝাচ্ছি না, যে ওয়েবসাইটে যে স্লাইড হচ্ছে, যে এই যে স্লাইড হচ্ছে, এইটা কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটেও হইতে পারে। এগুলো কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটেও হইতে পারে, কোনো ইস্যু নেই। তার মানে স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা? যেটা হচ্ছে শুধুমাত্র আমরা দেখি বাট এটার কোনো কার্যবিধি নাই। কার্যবিধি কার আছে? ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কার্যবিধি বলতে কি বোঝাচ্ছে? এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসলে এটা কোনো আপডেটেড কিছু না। বাট ধরেন আমি যদি একটা ধরেন ই কমার্স ওয়েবসাইটে যাই অথবা একটা নিউজ ওয়েবসাইটে যাই, নিউজ ওয়েবসাইট বলতে যে প্রথম আলো বা এই ধরনের যারা নিউজ ওয়েবসাইট আছে, তাই না, আমরা সবাই চিনি এই ধরনের নিউজ ওয়েবসাইটগুলো। এই যে এই নিউজ ওয়েবসাইটগুলো এই নিউজ ওয়েবসাইটগুলো কিন্তু আপনার কি রেগুলার আপডেট হচ্ছে না? রেগুলার আপডেট হচ্ছে। এই একটু পরে এই নিউজটা এখানে থাকবে না, অন্য একটা নিউজ চলে আসবে। একটু পরে এইগুলা থাকবে, অন্য আর নিউজ চলে আসবে, কালকে আরেক নিউজ চলে আসবে, এগুলো কোনোটাই থাকবে না। ঠিক আছে, মেসির এই যে কয়দিন থাকবে, মেসি এক জায়গায় চলে যাবে, তখন আবার মেসি দেখেন খালি মেসি মেসি, সো কয়দিন পর কিন্তু আর এগুলো থাকবে। বাট কি রেগুলার চেঞ্জ হচ্ছে, তার মানে কি এটা কি বসে বসে কি মানুষ ডিজাইন করে করে চেঞ্জ করতেছে? না, আসলে ডিজাইন করে করে কিন্তু জিনিসগুলো চেঞ্জ করছে না। এটা আসলে কি, এটা ডাইনামিক ওয়েবসাইট। এটার আবার এটার একটা কি আছে, ব্যাক এন্ডের একটা ওয়েবসাইট আছে, মানে এইটারই একটা আরেকটা ওয়েবসাইট আছে প্রথম আলোরই, যে ওয়েবসাইট আসলে কারা নিয়ন্ত্রণ করে? যারা এই কোম্পানির ওয়েবসাইটের যারা আছে অ্যাডমিন বা যারা মালিক বা যারা ওই ওয়েবসাইট চাকরি করে এই প্রথম আলোতে, তাদের একটা আরেকটা এন্ড আছে। ওরা ওইখান থেকে কি করতেছে? ওরা ওইখান থেকে বসে বসে আপডেট দিচ্ছে বা পোস্ট করতেছে। ওই পোস্টটা এসে কোথায়? এখানে এসে আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা ক্লায়েন্ট সাইড, আমরা ক্লায়েন্ট, এই ওয়েবসাইটে ক্লায়েন্ট আমরা হচ্ছে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, ওয়েবসাইটের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। আর যারা হচ্ছে অ্যাডমিন বা যারা হচ্ছে ব্যাক এন্ডের লোক, তারা কি করতেছে? ওখান থেকে বসে বসে আপডেট দিতেছে, ওই ওয়েবসাইটে বসে আপডেট দিতেছে, এই ওয়েবসাইটে যে আপডেট হয়ে যাচ্ছে। ওয়েবসাইটটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওয়েবসাইটকে আমরা দেখতে পাচ্ছি, ওয়েবসাইট আমরা দেখতে পাই, ওটা কারা দেখতে পারবে? শুধুমাত্র এই প্রথম আলোতে যারা চাকরি করে বা যারা এই লোক তারাই দেখতে পারবে। ঠিক আছে, সেম এই যে এই ধরনের ওয়েবসাইট, এই যে এলইডিপি যে রেজিস্ট্রেশন করলেন, এডিপি, এই ওয়েবসাইটে কিন্তু ডাইনামিক ওয়েবসাইট। ঠিক আছে, এরও কিন্তু বিভিন্ন ধরনের আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ব্যাক এন্ড, যে ওয়েবসাইট আসলে লগ ইন করলে যারা এলইডিপির লোকজন তারা হচ্ছে কি এই যে মানে এই যে এখানে নিউজ যে আছে, খবর, এই নিউজ কিন্তু আপডেট হয় রেগুলারলি। ঠিক আছে, সো এগুলো কোথেকে আসতেছে? এগুলো আসতেছে ওই আরেকটা যে ওয়েবসাইট আছে। তার মানে ডাইনামিক ওয়েবসাইট বলতে, ডাইনামিক ওয়েবসাইটে আবার দুই রকম ওয়েবসাইট আছে, তাই না? একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, যেটা আমরা দেখতে পারতেছি। স্ট্যাটিক ওয়েবসাইট শুরুই ফ্রন্ট এন্ড, আর কিছুই নেই, আমরা শুধুই দেখতে পারতেছি, এটা আর কোনো কিছুই নেই, এটার কোনো ব্যাক এন্ড নেই। এগুলো কোন ধরনের ওয়েবসাইট? যেগুলোর কোনো এক্সট্রা কোনো ব্যাক এন্ড নেই, জাস্ট দেখি। আর ডাইনামিক ওয়েবসাইট কোনো ফ্রন্ট এন্ড আছে এবং একটা ব্যাক এন্ড একটা ওয়েবসাইট আছে। ঠিক আছে, দুইটা ওয়েবসাইট আছে, প্রতিটা ওয়েবসাইটে দুইটা করে ওয়েবসাইট থাকে, বড় বড় ওয়েবসাইটে, বড় কেন ছোট ওয়েবসাইটেরও দুইটা করে থাকে। ঠিক আছে, আমরা একটা দেখি বাট আরেকটা কিন্তু আমরা দেখি না। ঠিক আছে, সো ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে এটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটা মিলে তৈরি হয়, আর স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট এন্ড, যেটা আমরা দেখি।
সো সবাই আমরা নর্মাল যারা মানুষ তারা এটাই দেখি, এটা দেখি এবং এটা দেখি, তাই না? ফ্রন্ট এন্ডগুলো দেখে থাকি। বাট যারা আসলে ডেভেলপার বা যারা হচ্ছে ডিজাইনার, যারা এই ওই সাইটের লোকজন, তারা এটার সাথে এটাও দেখে থাকে। তো তার মানে আপনারাও এখন থেকে কি এটা সম্পর্কে আইডিয়া পেয়ে গেলেন এবং এটা দেখা শুরু করবেন আগামীতে, যে আচ্ছা এখন একটা সাইটের আরেকটা সাইট আছে। বলে না যে আসলে ইন্টারনেটে আসলে এমন একটা জায়গা বা ওয়েব, মানে আমরা আসলে দেখি হচ্ছে 20 থেকে 30%, আর বাকি যে 70% দেখি না। এই যে প্রতিটা ওয়েবসাইটের একটা ব্যাক এন্ডে যে আছে, এগুলো কিন্তু আমরা আসলে দেখি না বা জানি না, ঠিক আছে? এই ব্যাক এন্ডগুলো কিন্তু আমরা দেখি না বা আমরা জানিও না, বাট এগুলো কিন্তু আছে, ঠিক আছে? তো বেসিক্যালি যেটা হচ্ছে ওয়েবসাইটটা দুই রকম আছে। সো এইটাই বলা হয়েছে এখানে যে আসলে এই যে ক্লায়েন্ট সাইড বা ফ্রন্ট এন্ড ডিজাইন, ওয়েব ডিজাইনাররা আসলে বেসিক্যালি একটা ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডে ডিজাইন করে। ব্যাক এন্ড ডিজাইন আসলে খুব একটা দরকার না, অনেক টেমপ্লেট পাওয়া যায় ওগুলা ব্যাক এন্ড ডিজাইনের জন্য। আর এই ফ্রন্ট এন্ডের ডিজাইনটা আছে ওয়েব ডিজাইন। আমাদের ওয়েব ডিজাইন আমরা শিখতেছি, আমাদের কাজ হচ্ছে এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা সুন্দর মতো করা, ঠিক আছে? সো এটাই বেসিক্যালি ওয়েব ডিজাইনের কাজ। ওয়েব এখানে অনেক কিছু বলা আছে, এক্সপেক্ট হ্যাভ অ্যাওয়ারনেস ইউজেবিলিটি অফ রোল, অনেক কিছু বলা আছে। তো কবে শুরু হয়েছে এই বলা আছে। ওয়েব ডিজাইন ইজ ফেয়ারলি রিসেন্ট হিস্টোরি, ক্যান বি লিঙ্ক টু দ্য আদার এরিয়াস, গ্রাফিক ডিজাইন, মাল্টিমিডিয়াস। আর এটা হচ্ছে 88 সালে, ঠিক আছে? 88 সালে এই যে আবার সেই ভদ্রলোকের কথা, টিম বার্নার্স, তাই না? তার মানে কি ওয়েব ডিজাইন বা ওয়েবের হিস্টোরি শুরু করতে হলে এই লোককে দিয়ে শুরু করতে হবে। কারণ কি সে হচ্ছে এটা প্রথম যে সাইটটা আছে ওই যে দেখাইলাম একটু আগে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের, সেই সাইটটা তৈরি করছে এবং 91-93 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব জন্ম হয়েছে, ঠিক আছে? টেক্সট অনলি পেজ, মানে শুধুমাত্র টেক্সট ছিল। ওই যে তখন দেখলাম যে শুধুমাত্র টেক্সটই ছিল আর কিছুই ছিল না। ওই সাইটগুলোতে শুধুমাত্র টেক্সটই ছিল আর কিছুই কিন্তু ছিল না। ওকে, সো জিনিসটা হচ্ছে এরকম। আর লাইন মোড ব্রাউজারের মাধ্যমে দেখা যেত, ওই যে দেখাইলাম যে সবুজ হয়ে রয়েছে। আর প্রথম ব্রাউজার আসছে 1993 সালে, এই যে মোজাইক ব্রাউজার ছিল ওই সময়, মোজাইক ব্রাউজার, বাট এখন আর সেটা নাই। মোজাইক ব্রাউজারটা এখন আর সেটা কাজ করে না বা আমরা ইউজ করি না। এবং এইভাবে করে আস্তে আস্তে 93-94 এবং এই যে সাইলগুলোতে, সো খুব রিসেন্ট, খুব একটা না। অনেকে হয়তো জন্ম ছিলেন হয়তো পারে এই যে 96-97 এই সময় হয়তো বেশিরভাগ মানুষ আপনার জন্ম ছিলেন, তাই না? সো দেখছেন খুব একটা আগের হিস্ট্রি না। এবং ব্রাউজার ওয়ার যে মাইক্রোসফট নেটস্কেপ এই ধরনের ব্রাউজারগুলো আসা শুরু করছে, ঠিক আছে? এবং ল্যাঙ্গুয়েজগুলো আসা শুরু করছে, যে সিএসএস আসা, জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, এগুলো আসা শুরু করছে ওই সময়টা 96-99। সো মেইনলি 96 থেকেই শুরু হয়েছে ওয়েব ডিজাইনের যে ইয়াটা আছে, কারণ যেহেতু অন্যান্য ল্যাঙ্গুয়েজ আসা শুরু করছে এবং HTML এর অনেক ধরনের ভার্সন। সো ওয়েব ডিজাইনটা বেসিক্যালি কি, ওয়েব ডিজাইনটা বেসিক্যালি হচ্ছে সবগুলো একটা কম্বিনেশন, কিসের? HTML, CSS, জাভা স্ক্রিপ্ট সব কিছু মিলে একটা ওয়েব ডিজাইন হয়। সো এটা একটা আবার ইয়া আছে, থিওরি আছে। সো একটা আমাদের এটা তো বললাম ওয়েবসাইটে তৈরি, বাট ওয়েবসাইটটা যে ওয়েব ডিজাইনের আবার ঠিক আছে, ওয়েব ডিজাইনে 3টা রুলস আছে, ঠিক আছে? 3টা রুলস আছে ওয়েব ডিজাইন, এটাকে মাথায় রাখতে হবে। সো কী কী রুলস আসলে আমরা ওয়েব ডিজাইনে করে থাকি? সো যেটা হচ্ছে যে রুলস না, বেসিক্যালি যেটা হচ্ছে ওটা ভিত্তি বলে আমরা, যে ওয়েব ডিজাইনে 3টা ভিত্তি আছে। কী কী ভিত্তি আছে? সো প্রথমে হচ্ছে এটার হচ্ছে একটা আমরা যেটাকে বলি যে স্ট্রাকচার, ঠিক আছে? প্রথম রুল হচ্ছে স্ট্রাকচার। 2 নম্বর হচ্ছে এর হচ্ছে অথবা লেআউট। 3 নম্বর হচ্ছে বিহেভিয়ার, ঠিক আছে? সো 3টা রুলস আছে একটা ওয়েব ডিজাইনে। সো 3টা রুলস কী কী? একটা হচ্ছে স্ট্রাকচার, 2 নম্বর হচ্ছে কাস্টমাইজ অথবা লেআউট, এবং 3 নম্বর হচ্ছে কি বিহেভিয়ার। সো স্ট্রাকচারটা বেসিক্যালি হচ্ছে আপনার যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচার, একটা সাইটের স্ট্রাকচার দাঁড়ায় কে দ্বারা করা স্ট্রাকচার?
সেই স্ট্রাকচারটা দ্বারা করা হয়েছে এইচটিএমএল। একটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা দ্বারা করা হবে হচ্ছে কি এইচটিএমএল। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যে একটা বাসা যখন আপনি বানান, সেই বাসাটা যখন বানাই তখন আমরা প্রথমে কি এর বাইরের স্ট্রাকচারগুলো ঠিক করি, যে পিলারগুলো দাঁড়া করাই, তাই না? পিলার টিলার দাঁড়া করায়, তারপরে হচ্ছে ইট টিট কাঠি ঢালাই দেই, এগুলো হচ্ছে কি স্ট্রাকচার। সো একটা বাসাতে স্ট্রাকচারটা, আর ওয়েব ডিজাইনের স্ট্রাকচার কি এইচটিএমএল। দেন হচ্ছে কাস্টমাইজ অথবা লেআউট, যেটাকে আমরা বলে থাকি আসলে, যেটা আমরা কি দিয়ে করি, সিএসএস দিয়ে করি। ঠিক আছে, সিএসএস দিয়ে করি কোনো একটা ওয়েবসাইটের কাস্টমাইজ বা লেআউট যেটা আমরা তৈরি করি সেটা সিএসএস এর মাধ্যমে। যেমন ওই যে বাসায় যে বলতেছিলাম, যে বাসায় আমরা ঢালাই টেলাই দিছি এইচটিএমএল দিয়ে, বাট যখন ওই বাসাটা রং করব, কোন জায়গায় কী রং হবে, কত সুন্দর, কোথায় কী হবে না হবে, জানলা কোথায় কী হবে না হবে, এগুলো আসলে কি আমরা সিএসএস দিয়ে নির্ধারণ করি, তাই না? জিনিসটা হচ্ছে এরকম। তারপরে বিহেভিয়র। এখন বিহেভিয়রটা কি, একটা সাইটে কি কি বিহেভিয়র থাকবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো বিহেভিয়ারটা আসলে কি, বিহেভিয়ারটা হচ্ছে যে আপনার একটা সাইটের কোন জিনিস হচ্ছে বা হ্যাপেনিং চলতেছে। যেমন এই যে এই সাইটে দেখেন, এই যে এগুলো কি, সাইটটা এদিক হচ্ছে, এদিক সেদিক যাচ্ছে, তাই না? এইখানে যেমন ক্লিক করলে একটা ওপেন হচ্ছে, একটা ক্লিক করে একটা ওপেন হচ্ছে, দেখছেন? সো এই জিনিসগুলা, তারপরে যে উপরে যে স্লাইড হচ্ছে ইমেজ টিমেজ, সো এগুলো কিন্তু ওয়েবসাইটে এগুলো কি বিহেভিয়ার বলে। সো এই ওয়েবসাইটে বিহেভিয়ার কন্ট্রোল করে কি, জাভা স্ক্রিপ্ট। সো তার মানে একটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে এটা আমাদের ওই যে বাসাবাড়ির যে এক্সাম্পল আবার দিচ্ছি। সো আমরা তো এটা সব ঠিক করে ফেললাম, ডিজাইন হয়ে গেল, বাট এখন ওই বাসায় কয়তলায় কে থাকবে, কে কীভাবে উঠবে, সিঁড়িতে উঠবে না লিফটে উঠবে না কিসে উঠবে, কোথায় কে থাকবে না থাকবে, কোন রুমে কে থাকবে, এই যে এগুলো হচ্ছে বিহেভিয়ার কন্ট্রোল। এগুলো হচ্ছে আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যেটাকে বলি জাভা স্ক্রিপ্ট দিয়ে করে থাকি। সো তার মানে ওয়েব ডিজাইনে তিনটা যে রুলস আছে বা তিনটা যে ভিত্তি বা স্তম্ভ বলি, এগুলো হচ্ছে এই জিনিসগুলো দিয়ে আসলে আমরা মেনটেন করে থাকি। ঠিক আছে, সো এইগুলো অলওয়েজ মাথায় রাখতে হবে যে আসলে একটা ওয়েবসাইটে ওয়েব ডিজাইনে তিনটা রুলস আছে বা ভিত্তি আছে। ঠিক আছে, সো এখানে এই ওয়েবসাইটে দেখতে পারেন, এখানে ওয়েব ডিজাইন সম্পর্কে অনেক কিছু বলা আছে। সো এই হচ্ছে অবস্থা এখন। সো তার মানে আমরা যখন এখানে শুরু করলাম, তখন এখানে বলা আছে যে যে কিভাবে শরীফুল ইসলাম, আপনি কি সেই শরীফুল ইসলাম? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো যাই হোক, সো এই হচ্ছে অবস্থা, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। এবং এই যে বললাম যে ওয়েব ডিজাইনে আসলে তিনটা রুলস আছে, স্ট্রাকচার, কাস্টমাইজ বা লেআউট, সিএসএস এবং সো স্ট্রাকচার দিয়ে আসলে আমরা একটা ওয়েব ডিজাইনে প্রথম স্ট্রাকচারটা দাঁড়া করাই, কী দিয়ে দাঁড়া করাই, এইচটিএমএল। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আসলে আমাদের এই যে কোর্সটা আছে, কোর্সের ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। ঠিক আছে, এইচটিএমএলটা যদি না জানি তাহলে আসলে আমরা ওয়েব ডিজাইনটা শিখতে পারবো। ঠিক আছে, এইচটিএমএলে আসলে আমাদের আসল ব্যাপার হবে যে আমরা যে শিখবো বিভিন্ন জিনিস, যে শেখার জন্য আসছি এখানে ওয়েব ডিজাইন বা যে ধরনের জিনিসগুলো আছে, এই যে শেখার জন্য আসলে এটা লাগবে। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আর এম মেহেদি, আপনি মাত্র জয়েন করলেন? হ্যাঁ আজকে। মানে আপনি মাত্র জয়েন করলেন ক্লাসে? হ্যাঁ হ্যাঁ মাত্র জয়েন করেছি। কেন এত লেট কেন? আমি একটু জরুরি কাজে বাসা বাইরে ছিলাম, একটু বাড়িতে ছিল না। আচ্ছা, সো আজকে তো ফার্স্ট ক্লাস, আজকে আপনার প্রথমে জয়েন করা উচিত ছিল। জরুরি কাজে বাইরে ছিলাম আর কি, বাসা বাইরে ছিলাম। এটা কি রেগুলারলি না আজকেই হইলো? আজকে আমার আজকে প্রথম ছিল। আজকে আপনার ফুল নেমটা কি? যে ফুল নেমটা? মহিউদ্দিন মহি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাইক্রোফোনটা অফ করে রেখে দেন, আমরা ক্লাস করছি, ক্লাসের পরে কথা হবে।
আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সো যেটা বলছিলাম যে এইচটিএমএলটা আসলে কি আমাদের স্ট্রাকচার এবং আমাদের কোর্সের ফাউন্ডেশন হিসেবে কাজ করতেছে। এই এইচটিএমএলটা যদি আমি ভালো করে শিখতে পারি তাহলে আমি বাকি জিনিসগুলো অটোমেটিকলি শিখে যাব। ঠিক আছে, তার মানে এইচটিএমএলটা যদি ভালো করে আমরা আয়ত্ত করতে পারি বাকি জিনিসগুলো আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। যদি এইচটিএমএল যদি আমি আয়ত্ত করতে না পারি তাহলে কিন্তু আমার আর কোনো কিছুতে আগ্রহ আসবে না বা আমরা করতে পারবো না, কঠিন হয়ে যাবে আমাদের জন্য জিনিসটা করা। ওকে, সো তাহলে এইচটিএমএলটা আসলে কি এবং কিভাবে কাজ করে এটা আমাদের একটু বুঝতে হবে। ঠিক আছে, সো এটা একটু আমাদের জানতে হবে। আচ্ছা, একটু হোল্ড করেন। আচ্ছা, আপনার আচ্ছা, সো যেটা আমরা বলছিলাম যে আসলে এইচটিএমএল, আচ্ছা মাইক্রোফোনটা একটু অফ করে দেন মহি, মাইক্রোফোনটা অফ করে দেন। হ্যাঁ, করতেছি। ওকে, সো যেটা বলছিলাম যে এইচটিএমএল হচ্ছে কি স্ট্রাকচার, যে এইচটিএমএল এর মাধ্যমে আসলে আমাদের বেসটা দাঁড়া করাই আমরা। সো এইচটিএমএলটা আসলে কি এবং না কি এটা একটা আরেকটা আমি বের করে রাখছি, এটা আপনাদের এটাও দিয়ে দিব, টেনশনের কিছু নাই। সো এইচটিএমএলটা আসলে কি এবং কিভাবে কাজ করে এটা একটু এখানে আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। সো এইচটিএমএল কি, এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল এর ফুল ফর্ম। অনেক ইন্টারভিউ বলেন, অনেক কিছু অনেক জায়গায় এটা কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, এইচটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এখানে কিন্তু অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা কিন্তু জানি না, যেমন হাইপার টেক্সট একটা জিনিস, মার্কআপ একটা জিনিস। ল্যাঙ্গুয়েজ তো মানে জানি যে এটা একটা ল্যাঙ্গুয়েজ, বাট হাইপার টেক্সট আবার মার্কআপ এই দুটো আবার কী জিনিস। সো হাইপার টেক্সট হচ্ছে যেই ধরনের টেক্সটে আপনি অন্য একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন বা অন্য লিঙ্ক দিতে পারবেন, যেমন যে হাইপার মিডিয়া লেখা ছিল যে ক্লিক করলে একটা লিঙ্কে চলে যাচ্ছে আরেকটা। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যখন যাই, যখন ওয়েবসাইটগুলো দেখছিলাম যে ক্লিক করলে আমি আরেকটা ইয়াতে চলে যাচ্ছিলাম, তাই না? সো এগুলোকে বলে হাইপার টেক্সট। ঠিক আছে, হাইপার টেক্সট যেগুলোতে আমি ক্লিক করলে একটা লিঙ্ক বা একটা পেজে চলে যাব। আর মার্কআপ মানে হচ্ছে স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ আসলে এর কোনো নিজস্ব পাওয়ার নেই। মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো আছে নিজস্ব কোনো পাওয়ার নেই, ও হচ্ছে জাস্ট আপনি যা দিবেন ও তাই আপনাকে শো করবে। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বিষয়টা হচ্ছে আসলে এরকম যে আপনি যা দিচ্ছেন, আপনি যে দেখতেছেন যে হ্যালো, ওইটাও আপনাকে হ্যালোই দিচ্ছে। মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী হয়, যারা সিএস ব্যাকগ্রাউন্ডে আসি বা যারা প্রোগ্রামিং করে আসছি আগে, যে আমি কোনো একটা কোয়েশ্চেন করলে সে তার অ্যান্সার দিতে পারে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? আমি যদি বলি 1+1 কত, সে 2 দিয়ে দিবে। বাট মার্কআপ ল্যাঙ্গুয়েজটা এরকম যে আমি যদি বলি যে 1+1 কত, ওই আমার উল্টা লিখবে যে 1+1 কত। ঠিক আছে, তারপরে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এমন একটা ল্যাঙ্গুয়েজ যার আসলে নিজস্ব কোনো পাওয়ার নেই, ও হচ্ছে আমি যা করি তাই হচ্ছে আপনাকে উল্লেখ, আপনি যা দিবেন তাই হচ্ছে আপনাকে আউটপুট হিসেবে দেখাবে। এই জন্য এটাকে বলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন। তার মানে এটা হচ্ছে এইচটিএমএল এর ওয়েব পেজ এবং অ্যাপ্লিকেশন তৈরির জন্য একমাত্র স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল উইথ ক্যাসকেডিং স্টাইল শিট মানে সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। ইট ফর্মস এ টায়ার অফ কর্নারস্টোন টেকনোলজি ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। মানে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এই দুইটার মাধ্যমে এটা একটা ট্রায়াড গঠন করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা বড় টেকনোলজি তৈরির জন্য। ঠিক আছে, ওয়েব ব্রাউজার রিসিভ এইচটিএমএল ডকুমেন্টস ফ্রম এ ওয়েব সার্ভার অর ফ্রম লোকাল স্টোরেজ অর রেন্ডার দেম টু ইন্টু মাল্টিমিডিয়া ওয়েব পেজেস। ঠিক আছে, তার মানে এইচটিএমএল ডকুমেন্টস কী করে, একটা ওয়েব সার্ভার অথবা লোকাল স্টোরেজ, যেমন এখন আমরা লোকাল স্টোরেজে কাজ করবো, তাই না? লোকাল স্টোরেজ মানে কি, আমার পিসি যে ফোল্ডার আছে, সো রেন্ডার ইন্টু মাল্টিমিডিয়া ওয়েব পেজেস। ঠিক আছে, সো আমরা মাল্টিমিডিয়া ওয়েব পেজ হিসেবে দেখতে পারবো। আর স্ট্রাকচার, এই দেখছেন, স্ট্রাকচার অফ ওয়েব পেজ সিমেন্টিক্যালি অরিজিনালি ইনক্লুডেড কিউজ ফর দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য, তার মানে এইচটিএমএল হচ্ছে স্ট্রাকচার অফ দ্য ওয়েব পেজ। I will also say the HTML language that web browser use interpret and compose text, images and other material into visual or audible web pages. মানে HTML হচ্ছে এমন একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা কি করে, ওয়েব ব্রাউজার ইউজ করে টেক্সট, ইমেজ এবং বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দেখার জন্য।
ঠিক আছে, এই HTML-টা ইউজ করা হয়। ডিফল্ট ক্যারেক্টারিস্টিক্স ফর এভরি আইটেম অফ HTML মার্কআপ আর ডিফাইন ইন দ্য ব্রাউজার। বিভিন্ন ধরনের ব্রাউজারেই কী থাকে এই বিভিন্ন HTML এর বিভিন্ন জিনিসগুলো আসলে দেখি এটা ব্রাউজারে আসলে নির্দেশ করা থাকে। এখনকার ব্রাউজার কিন্তু অনেক স্মার্ট, এই যে ব্রাউজারগুলো দেখতেছেন, এই ব্রাউজার বলেন, ক্রোম ব্রাউজার বলেন, এগুলো কিন্তু অনেক স্মার্ট একটা জিনিস। তারা কিন্তু এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো ডিটেক্ট করে আপনাকে ওইটার যে আউটপুট আছে ওই আউটপুটটা দেখায় দিচ্ছে। তার মানে ব্রাউজার এখানে কী হিসেবে কাজ করতেছে, কম্পাইলার হিসেবে কাজ করতেছে, মানে ব্রাউজারই আপনার এটার রেজাল্টগুলো শো করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সো ডিফল্ট ক্যারেক্টারিস্টিক্স HTML ব্রাউজারে ডিফাইন করা হয়। অ্যান্ড এই ওয়েব ডিজাইনার এরা আসলে অ্যাডিশনাল CSS ইউজ করে কী জন্য, ডিজাইনটা সুন্দর করার জন্য। HTML মার্কআপ কি বলতেছে যে HTML মার্কআপ কনসিস্ট অফ সেভারাল কি কম্পোনেন্টস। HTML যে মার্কআপটা আছে কিছু কি কম্পোনেন্টসের দ্বারা গঠন করা হয়। প্রথম কম্পোনেন্ট যেটাকে বলা হচ্ছে ট্যাগস, ঠিক আছে, ট্যাগস এবং দেয়ার অ্যাট্রিবিউটস। সো ট্যাগস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আসলে আমাদের জানতে হবে এবং শিখতে হবে যে ট্যাগস আসলে কয় রকমের আছে এবং কীভাবে ট্যাগসটা আসলে কাজ করে, ঠিক আছে। সো আমরা যারা HTML শুনছি অথবা HTML সম্পর্কে একটু হলেও আইডিয়া নিয়েছি বা সবারই মোটামুটি ধারণা আছে, সবাই আমরা জানি যে ট্যাগস আসলে কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ট্যাগসের মাধ্যমে আসলে কি আমরা একটা ওয়েবসাইট বা একটা ওয়েবসাইটের একটা ভিউ আমরা দাঁড়া করাই এই ট্যাগসের মাধ্যমে, তাই না? অনেক ধরনের ট্যাগস আছে এবং ট্যাগস পাওয়া যায়, ঠিক আছে। সো এখানে বলতেছি যে HTML ট্যাগস মোস্ট কমনলি কাম ইন পেয়ার্স, মানে ট্যাগসগুলো হয় কি পেয়ারের মাধ্যমে আসে, মানে পেয়ার মানে জোড়া, তাই না? যে একটা ওপেনিং থাকে একটা ক্লোজিং ট্যাগ থাকে বেশিরভাগ ট্যাগ, কিছু থাকে সিঙ্গেল ট্যাগ, বাট ইম্পর্টেন্ট হচ্ছে কি ট্যাগসটা কিভাবে কাজ করে এবং ট্যাগসের জোড়া হিসেবে কিভাবে কাজ করে। সো এটা একটা ইয়ার দ্বারা করাইছে ডকুমেন্ট। আমি যদি একটা HTML ফাইল নিই, সো HTML ফাইল কীভাবে নিব যারা এখনও জানি না, সো যারা আমরা শুরু করতেছি বা একদমই কিছুই জানি না, তারা অবশ্যই একটা ব্রাউজারে আপনার কম্পিউটারে একটা টেক্সট এডিটর প্রথমে নামাবে, ঠিক আছে। সবার প্রথমে একটা টেক্সট এডিটর নামাইতে হবে, যেমন অনেক ধরনের টেক্সট এডিটর আছে। এখন আমরা প্রথম শেখার জন্য নোটপ্যাড প্লাস প্লাস একটা টেক্সট এডিটর, ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, তারপরে হচ্ছে সাবলাইম টেক্সট আছে, ঠিক আছে, অনেক ধরনের টেক্সট এডিটর পাওয়া যায় যেটা দিয়ে আমরা আসলে নোটপ্যাড এই যে প্লাস প্লাস, তারপর আছে সাবলাইম টেক্সট, এগুলো আছে বেসিক লেভেল বা এন্ট্রি লেভেলের জন্য। এইগুলা এখন আমাদের এগুলা হলেই হবে, ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সট এই ধরনের এডিটর হলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, কিছু বলবো। সো যাই হোক, টেক্সট এডিটর আপাতত সাবলাইম টেক্সট এবং নোটপ্যাড প্লাস প্লাস এই দুইটার একটা হলেই হবে। তো দুইটার যে কোনো একটা আপনি নামাই নেবেন, নামাই নিয়ে তারপরে হচ্ছে যদি কারো না থাকে, সবারই থাকার কথা, আর যদি না থাকে তাহলে এই যে এখানে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যে এখানে অথবা এখানে যাবেন, ডাউনলোডে যাবেন, ঠিক আছে, এই যে যেটা আছে এই যে এটা নামাই নেবেন, নামাই নিয়ে তারপর ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এই যে সো এই নোটপ্যাড সাবলাইম টেক্সট এগুলো আসলে আমরা কী কাজে ইউজ করব, এগুলো ইউজ করব হচ্ছে আমাদের কিসের কাজে, আমাদের হচ্ছে এডিটিং বা আমরা যে HTML লিখবো, CSS লিখবো, এই যে কাজগুলো আছে এই কাজগুলো আসলে এগুলো দিয়ে করতে হবে, ঠিক আছে। কম্পিউটারে যেটা আছে বিল্ট ইন এটা হচ্ছে নোটপ্যাড, এটা দিয়েও হবে, বাট এটা দিয়ে আসলে এখন আর এগুলো করার দরকার লাগে না, কারণ এটা অনেক পুরান টেকনোলজি হয়ে গেছে। আমরা সবাই জানি যে এগুলো অনেক পুরান টেকনোলজি এই নোটপ্যাড। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আমি তো মানে VS কোড ইনস্টল করা আছে, VS কোড দিয়ে হবে না? অবশ্যই হবে, ইউজ করতে হবে, এটা তো ভাই আমি একটু তো লিঙ্কটা দেওয়া যাবে ভাই?
হ্যাঁ, ভিএস কোড অবশ্যই হবে। মানে আপনারা যদি কেউ ভিএস কোড, ব্র্যাকেট এই ধরনের কিছু ইউজ করেন, ওগুলো তো বেটার আছেই। মানে যারা একদম এন্ট্রি লেভেল বা একদমই জানি না, তাদের জন্য আসলে এখানে নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট অথবা ভিএস কোড নামায় নিতে পারেন। এই যে ভিএস কোড, তারপর আরও আছে ব্র্যাকেটস আছে। ভাইয়া নামটা ভুলা যাবো ভাইয়া, লিঙ্কটা দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান। এই যে ব্র্যাকেটস, সো অনেক আছে। এই যে কোড এডিটিং রিডিফাইন, যে কোনো একটা হইলেই হইল, ঠিক আছে। ভাইয়া যারা নতুন আছে তাদেরকে ফার্স্টে সাবলাইম অথবা নোটপ্যাড প্লাস প্লাস, বেটার হবে, হ্যাঁ এগুলা এগুলা এই দুটো ইউজ করাই বেটার হবে, এখন তা না বেটার হলে হবে। এগুলো তো অ্যাডভান্স লেভেলের, জি জি, এই জন্য এগুলোতে আমি ওনারা এটাই অনেক বলছি। প্রবলেম ফেস করবে এবং অনেক মানে মানে জি জি জি, আমি এই জন্যই বলছি যে প্রথমে যারা নতুন একদম, তারা নোটপ্যাড প্লাস অথবা সাবলাইম টেক্সট, এই দুইটার একটা ইউজ করেন। পরবর্তীতে আমরা ভিএস কোড, ব্র্যাকেটস, এগুলো যে ডাউনলোড ব্র্যাকেটস, এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো। আর প্রথমে আমাদের আসলে এই দুইটার একটা হইলেই হচ্ছে, সো এগুলো দিয়ে কাজ করব বা এগুলো আমরা নামাই নেব। আর এগুলো অবশ্যই আমাদের লাগবে, কারণ আমরা যেহেতু ফাইল ওপেন করব, সেভ করব, বিভিন্ন ধরনের কাজ করব, এখানে এইচটিএমএল কোড লিখব, সিএসএস কোড লিখব। সো এই ধরনের কাজ যেগুলো আছে সেগুলো আমরা ওইখানে করে থাকব, ঠিক আছে। সো যাই হোক, এখন এটা নামায় ফেলবেন যারা আছে একদম নতুন আছে। দেন আমরা একটা এইচটিএমএল ফাইল সেভ করব। এইচটিএমএল ফাইল কিভাবে আসলে সেভ করতে পারি, যেমন এইটা কি, এটা ডকএক্স ফাইল, মানে ডকুমেন্ট ফাইল। এটা কি, পিডিএফ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে কি একটা পিডিএফ ফাইল, তাই না? ডকএক্স ফাইল, পিডিএফ ফাইল, সো এগুলো আছে। এখন একটা এইচটিএমএল ফাইল কীভাবে তৈরি করা যায়? সো অনেকভাবে তৈরি করা যায়, অনেক রকম ওয়ে আছে। যেমন আপনি যদি এইখানেই তৈরি করতে চান, এখানে একটা রকম ওয়ে আছে। আপনি যদি বলেন না আমি নোটপ্যাড প্লাস প্লাস অথবা সাবলাইম টেক্সটে তৈরি করতে চাই, সেটা আরেক রকম ওয়ে আছে, ঠিক আছে। সো অনেক রকম ওয়ে আছে, তৈরি করা যাবে। যদি ধরেন এখানে আগে দেখাই, এখানে যদি আপনি একটা এইচটিএমএল ফাইল তৈরি করতে চান, তাহলে কীভাবে তৈরি করতে পারেন? রাইট ক্লিক করে নিউ, দেখেন নিউ একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেবেন, ঠিক আছে। রাইট ক্লিক করে নিউ একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেবেন, ঠিক আছে। এবং এই ফরম্যাট যদি করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই যে ইয়াটা ভিজিবল থাকতে হবে, আপনার যে এক্সটেনশন আছে এক্সটেনশনটা ভিজিবল থাকতে হবে। যদি এক্সটেনশন না থাকে তাহলে কিন্তু হবে না, খেয়াল রাখবেন। সো এই যে একটা নিউ ফাইল নিলাম, এই যে রিনেম করার সময় জাস্ট লাস্টে এইচটিএমএল এটা লিখে দিবেন টেক্সটের বদলে, দেখেন খেয়াল করেন, ঠিক আছে। এই যে আমি এটা আবার ডিলিট করে নিউ, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট নিয়ে এখানে তো একটা ডকুমেন্ট নাম দিলেন, আপনি যে একটা নাম দিলেন ওটা কোনো ইস্যু না, বাট এইখানে ডটের পরে যে টিএক্সটি আছে এটাকে কেটে এইচটিএমএল এটা লিখে দিচ্ছি, দিয়ে ইন্টার দিয়ে দিচ্ছি, তো দেখবেন যে একটা এইচটিএমএল ফাইল সেভ হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। আর এটার জন্য অবশ্যই আপনাকে এক্সটেনশনটা দেখা চাইতে হতে পারে। এক্সটেনশন যদি না দেখা যায়, তাহলে কিন্তু আপনার এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। এক্সটেনশন দেখা হইতে যাইতে অবশ্যই লাগবে। সো এটা হচ্ছে একটা এইচটিএমএল ফাইল নেওয়ার একটা ওয়ে, বাট এটা খুবই একটা বেসিক ওয়ে। আর যদি আপনি একটা এডিটরের মাধ্যমে একটা এইচটিএমএল ফাইল সেভ করতে চান, তাহলে কি করবেন? ধরেন এটা আমি কেটে দিচ্ছি, যে এডিটরের মাধ্যমে এইচটিএমএল ফাইল, মানে ধরেন এই সাবলাইম টেক্সট অথবা একটা নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে, যে কোনো একটা আমি ওপেন করছি, একই জিনিস, দুইটাতে সেম, ঠিক আছে। এখানে যা করব ওইখানেও তাই করতে হবে, ঠিক আছে। সো দুইটা ফাইল একই জিনিস, ঠিক আছে। সো কী করতে হবে? এখানে এসে একে একটা নিউ ফাইল নিতে হবে, ঠিক আছে। ফাইলে এসে নিউ ফাইল, এই যেখানেও সেম, ফাইলে এসে নিউ, ঠিক আছে, এই যে নিউ তৈরি হয়ে আছে। সো নিউ ফাইল আগে একটা নিতে হবে। নিউ ফাইল নেওয়ার পরে এটাকে এখন সেভ অ্যাজ করতে হবে। ফাইল সেভ অ্যাজ, খেয়াল করেন কোথায় করলাম, ফাইল সেভ অ্যাজ, ঠিক আছে। সেভ অ্যাজ করে দেন এখানে এসে আপনি যেই জায়গাটা সেভ করতে চান, ধরেন আপনি ডেস্কটপে সেভ করতে যাচ্ছেন,
তাহলে কি এখানে ওই ফাইলের নাম দিয়ে দিবেন, একটা নাম দিয়ে দিলেন। আর সেভ অ্যাজ টাইপ এখানে এসে এই যে HTML দেখেন, XHTML সব HTML আছে, তো HTML দিয়ে দিতে পারেন। অথবা আপনি যদি বলেন যে না আমি এত কষ্ট করব না, আমি এখানে কোথায় HTML খুঁজে বেড়াবো, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ফাইলের পরে .html একটু লিখে দিলেই হবে। এখানে অল ফাইলস থাকবে এবং এখানে .html। আর যদি বলেন না আমি এখানে লিখতে চাই না, তাহলে সেক্ষেত্রে এখানে আপনি HTMLটা খুঁজবে। এখানে অনেকগুলো HTML আছে, কিন্তু এই দেখবেন যে শুধু HTML, HTM, XHTML এই ধরনের কথা বলা আছে। সো এটা জাস্ট সিলেক্ট করে দিন, ঠিক আছে। সো তাহলে আবার একবার দেখি, এখানে দেখি। সো ফাইল সেভ অ্যাজ একই রকম দেখেন, সেভ অ্যাজ, ঠিক আছে। এই যে এখানে এসে ধরেন এই জায়গায় আপনি সেভ করবেন, তাহলে কি সেভ অ্যাজ টাইপ যদি চান দিতে পারেন, অথবা চাইলে এখানে .html এটা দিলেও চলবে, ঠিক আছে, এটা দিলেও চলবে। সো যে যেভাবে সেভ করতে চান ওইভাবে সেভ করতে পারেন একটা HTML ফাইল, ঠিক আছে। দেন এখানে এসে ধরেন আপনি এখানে বলতেছেন যে এটাও দিতে চাচ্ছেন, দুইটাই দিতে চাচ্ছেন, আপনার উপর ডিপেন্ড করবে আপনি দুইটাই দিয়ে দিচ্ছেন একটা দিয়ে দিচ্ছেন। সো এখানে না সিলেক্ট করলেও হবে যদি আপনি .html লেখেন, আর যদি .html না লেখেন তাহলে কিন্তু অবশ্যই সিলেক্ট করতে হবে। দেন ফাইলটা সেভ করে দিন, এই এতটুকু কাজ। এখানেও সেভ অ্যাজ, দেন হচ্ছে ওই জায়গাটা যাবেন যেখানে আসলে আপনি কাজ করতে চাচ্ছেন, এলইডিপি, এখানে ধরেন আমি একটা ফাইল সেভ করতে যাচ্ছি, নাম নিউ। আর অল ফাইলসের বদলে যদি HTML করে দেন তাহলে HTML করবেন, আর নাইলে মানে .html। তো এখন ফাইলটা HTML হিসেবে সেভ হয়ে গেল, ঠিক আছে। এই যে নিউ .html চলে আসছে। সো 2-3 রকমভাবে ক্রিয়েট করা যায়, যে যেভাবে পারেন ক্রিয়েট করতে পারেন। আর কারো কোনো সমস্যা আছে, ক্রিয়েট করতে পারছি না বা বুঝতে পারছি না, না। সো এই হচ্ছে অবস্থা, একটু হোল্ড করি 2 মিনিট। কোনো কথা শুনতে পারতেছি না ভাই, মাইক অফ। কথা বলতেছে না। মাইক অফ, মাইক অফ করা। কি হয়েছে, কার কি হয়েছে বলেন। আচ্ছা, সো এই হচ্ছে HTML একটা ফাইল সেভ করার একটা উপায়, তাই তো। সো 2-3 রকমের দেখলাম। সো যে কোনোভাবে আপনি সেভ করতে পারেন, যে কোনোভাবে সেভ করা
তো যাই হোক এইচটিএমএল, এখন এইচটিএমএল ফাইলটা যে ওপেন হইলো, এখন এখানে ওপেন হয়েছে, এইটা তো হচ্ছে এটার আমরা এডিট করার ওয়ে। সো আমি এটা কেটে দিচ্ছি। সো এটা দুই রকমভাবে আমরা ওপেন করব, যারা জানি না দুই রকমভাবে ওপেন করব। কোন দুই রকমভাবে ওপেন করব? একটা হচ্ছে আমরা এটার আউটপুটটা দেখব, আমরা যাই করব না কেন এই ফাইলের আউটপুটটা কোথায় দেখব? ব্রাউজারে দেখব, ঠিক আছে? এইচটিএমএল ফাইলের আউটপুটটা আমরা দেখব ব্রাউজারে। আউটপুট মানে আপনি যা করলেন এটা রেজাল্টটা, ঠিক আছে? আপনি যা করলেন বা যেটাই করলেন না কেন সেটা রেজাল্টটা আমরা আউটপুটটা দেখব ব্রাউজারে, তাই না? ডাবল ক্লিক করে আমরা ব্রাউজারে ওপেন করতে পারি, সেটা তো সবাই জানি আমরা, তাহলে ওই যে এখানে ডাবল ক্লিক করে ওপেন হলো, এটা আউটপুটটা। আর আর এটার এডিট করব আমরা কোথায়? এডিটরে, যে কোনো একটা এডিটরে আমরা ওপেন করব। তো সেটা রাইট ক্লিক করে আপনি এখানে এসে, এখানে যদি সাবলাইন থাকে তো সাবলাইন দেখতে পারবেন, যদি নোটপ্যাড থাকে নোটপ্যাড দেখতে পারেন, আর যদি এগুলো না দেখতে পান তাহলে এখানে ওপেন উইথ দিয়ে এখানে সিলেক্ট করে নেবেন। এগুলো তো আমরা জানি, সবাই কম্পিউটারের নলেজ আছে আমাদের, তাই তো? সো এটা হচ্ছে এডিট করার জন্য আমরা দুইভাবে ওপেন করি, একটা হচ্ছে এটা আউটপুটটা দেখার জন্য, আর একটা হচ্ছে এডিট করার জন্য। এডিট করার জন্য আমরা সাবলাইন টেক্সট অথবা যেই এডিটর আপনি ইউজ করতেছেন ওই এডিটরে এডিট করবেন বা ওপেন করবেন। সো ওপেন, আর এখানে এসে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার দিলেও এটার আউটপুটটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এটা ব্রাউজারে এই যে চলে আসছে, ঠিক আছে? সো এভাবেও করতে পারেন। তো যাই হোক, একটা এইচটিএমএল ফাইল আমি নিয়ে নিলাম। সো এইচটিএমএল ফাইলের প্রথমেই আমরা জানতেছিলাম যে ট্যাগ সম্পর্কে, তাই না? এখানে ট্যাগ সম্পর্কে বলা হয়েছিল এবং এখানে একটা দেওয়া হয়েছিল। সো এখানে এইচটিএমএল এ ট্যাগস হচ্ছে আসল জিনিস, ট্যাগস হচ্ছে মেইন জিনিস। একটা এইচটিএমএল ফাইল কাজ করে ট্যাগসের মাধ্যমে বা ট্যাগস দিয়ে কাজ করে। তো কীভাবে ট্যাগস দিয়ে কাজ করে? সো প্রথমেই কিছু ট্যাগস, আমাদের এইচটিএমএল একটা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা হচ্ছে কি, ট্যাগের একটা স্ট্রাকচার আছে, এই ট্যাগের স্ট্রাকচারটা অলওয়েজ আমাদের ফলো করতে হবে। তো প্রথম ট্যাগ অলওয়েজ দিতে হবে এই ট্যাগটা, ডক টাইপ এইচটিএমএল, এটা একটা অলওয়েজ প্রথম ট্যাগ হিসেবে দিতে হয়। সো এটা কেন দিতে হয় কে বলতে পারবে? কে বলতে পারবো যে এই ডক টাইপ এইচটিএমএলটা ভাই ডকুমেন্ট টাইপটা ব্রাউজারকে বোঝায় ডকুমেন্ট বলতে আচ্ছা, ফাইল। রাইট। সো বেসিক্যালি এটা হচ্ছে যে HTML5 হ্যাঁ HTML5 মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ব্রাউজারকে বলতেছি যে একটা HTML ফাইল, এখন আসলে এটার এতটা গুরুত্ব নাই, আগে এক সময় ছিল প্রথম, বাট এখন এত গুরুত্ব নেই, তারপরও দিয়ে থাকি। এটা হচ্ছে রুলস হিসেবে কাজ করে যে আসলে ব্রাউজারকে আমরা তো একটা HTML ফাইল যে ওপেন করব, ব্রাউজারকে বোঝাইতে হবে যে এটা একটা HTML ফাইল বা HTML ফাইল। ভাই এই ডক টাইপ দিয়ে কি বোঝায়? এটাই আর কি বলতেছি যে ডক টাইপটা কেন ইউজ করা হয়। সো ডক টাইপে এই ট্যাগটার কাজ কি? এটা একটা সিঙ্গেল ট্যাগ, কিন্তু খেয়াল রাখবেন। সো ডক টাইপের কাজ হচ্ছে ব্রাউজারকে আমরা যাতে বুঝাই, বা আমাদের যে সার্ভারে আমরা যখন আপলোড করব, আমরা যখন আমাদের ওয়েবসাইটে সার্ভার আপলোড করব, সো সার্ভারকে বুঝাইতে হবে যে এটা একটা এইচটিএমএল এর ডকুমেন্ট এবং এটা যে এইচটিএমএল এর লেটেস্ট ভার্সন এই ডক টাইপ দিয়ে বোঝায়। এইচটিএমএল লেটেস্ট ভার্সন, এখন এইচটিএমএল এর ভার্সন কত চলতেছে? 5। খেয়াল রাখবেন, এইচটিএমএল এর অনেকগুলো আগে ভার্সন চলে আসছে, 3, 4 চলে আসছে, এখন 5 চলতেছে। তো 5 যে ভার্সন, এটা বোঝানোর জন্য এইটা ইউজ করা হয়। তার মানে ব্রাউজারকে আমরা বুঝাই থাকি যে এখন আমরা একটা HTML5 ওপেন ফাইল অন করতেছি, এটার ভিতরে HTML এর সকল কাজ আছে, ঠিক আছে? সো এই হচ্ছে ডক টাইপ HTML এর কাজ। সো এটা প্রথমে দিয়ে থাকি, তারপরে আমরা মেইন ট্যাগ, এটা হচ্ছে HTML ট্যাগ, এটা ইউজ করব, ঠিক আছে? HTML খেয়াল রাখবেন, HTML এই ট্যাগটা ইউজ করব প্রথম ট্যাগ, এবং এটা কিন্তু ক্লোজিং ট্যাগ আছে। প্রথমেই বলে আসছি যে HTML এর দুইটা ট্যাগ আছে, ক্লোজিং, ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে প্রতিটা HTML, বেশিরভাগের আর কি, বেশিরভাগ 80-90% এটা ওপেনিং ট্যাগ থাকে এবং একটা ক্লোজিং ট্যাগ থাকে। তো HTML হচ্ছে মেইন ট্যাগ, যেটার ভিতরে আসলে সব কিছু থাকবে এটার ভিতরে, এবং এর ভিতরে আসলে আমরা সকল কাজগুলো করব HTML ট্যাগের ভিতরে, ঠিক আছে? দেন এটাকে আমরা নিচে নামাই দেব। HTML ট্যাগের ভিতরে সব কিছু থাকবে, সে মাথায় রাখবেন, দুইটা ট্যাগের মাঝখানে, এই দুইটা ট্যাগের মাঝখানে সব কিছু থাকবে। সো HTML ট্যাগ মেইন ট্যাগ হিসেবে কাজ করে। তারপরে এর ভিতরে আবার দুইটা পার্টে ভাগ করা হয়,
একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। HTML একটা হেড ফাইল থাকবে, একটা বডি থাকবে। সো হেডটা কি, এভাবে জাস্ট হেড ট্যাগ হিসেবে লিখে দিতে হবে, হেড হেড ট্যাগ। ঠিক আছে, এই যে দেখেন সাজেশনও দিচ্ছে কিন্তু। সো হেড ওপেনিং এবং ক্লোজিং দুইটা থাকবে, হেড ট্যাগ ওপেনিং থাকবে এবং ক্লোজিং থাকবে। ঠিক আছে, ক্লোজিংটা কীভাবে লিখছি, স্ল্যাশ দিয়ে, যেই ট্যাগই হোক না কেন, ওপেনিংটা নর্মালি আর ক্লোজিংটা হচ্ছে একদম ব্ল্যাক স্ল্যাশ দিয়ে দেন ক্লোজিংটা দিতে হবে। ঠিক আছে, সো এটা মাথায় রাখবেন। সো HTML এর প্রথমেই শুরুতেই আমরা হেড ট্যাগ ইউজ করে থাকি। হেডের ভিতরে আসলে কি থাকে না থাকে এটা পরে, দেন হেডের পরে থাকে হচ্ছে বডি ট্যাগ, দেন হচ্ছে বডি যে ট্যাগটা আছে, বডি ট্যাগটা। সো হেড অ্যান্ড বডি এই দুটো ট্যাগ হচ্ছে মেইন ট্যাগ একটা HTML এর ভিতরে। ঠিক আছে, সো একটা HTML এর ভিতরে থাকবে হেড আর থাকবে হচ্ছে বডি, এটা হচ্ছে দুইটা পার্ট। সো হেডের ভিতরে কি থাকবে, হেডের ভিতরে আসলে বেসিক্যালি থাকে হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো আসলে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। যেমন হেডের ভিতরে প্রথমেই থাকে হচ্ছে টাইটেল, টাইটেল টাইটেল যে ট্যাগটা আছে, টাইটেল ট্যাগটা। ঠিক আছে, সো টাইটেল ট্যাগ হচ্ছে হেডের প্রথম আমরা যেটা ইউজ করে থাকি বা ইউজ করব, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটা বেসিক্যালি কি, টাইটেল ট্যাগটা হচ্ছে আমি যদি এখানে কিছু একটা লিখি, বললাম যে যে ওয়েব ডিজাইন, কিছু লিখলাম, সো ওয়েব ডিজাইন লিখলাম। সো এই যে টাইটেল ট্যাগ ওয়েব ডিজাইন লেখার পরে অবশ্যই ফাইলটা সেভ করতে হবে। অলওয়েজ Ctrl+S দিয়ে ফাইলগুলো সেভ করবো আমরা। ঠিক আছে, Ctrl+S এর মাধ্যমে আমরা ফাইলগুলো কী করব, সেভ করব। তো মাথায় রাখবেন, যখনই একটা লাইন লিখবেন, একটা ওয়ার্ড লিখবেন, যাই লেখেন না কেন, অলওয়েজ Ctrl+S অথবা এখানে ফাইল সেভ, এটা। ঠিক আছে, তো সবচেয়ে বেস্ট হচ্ছে Ctrl+S দিয়ে। আমরা তো ওয়ার্ড ইউজ করছি, সো এগুলো জানি আমরা। সো বেসিক কম্পিউটার নলেজ সবাই থাকার কথা। সো এই Ctrl+S এর মাধ্যমে ফাইলটা সেভ করলাম। তো এখন ফাইলটা সেভ করার পর যদি ফাইলটা রান দিই, ফাইলটা রান দিলে দেখবেন যে এখানে কিছুই হয়নি, বাট হয়েছে কোথায়, এই জায়গাটা দেখছেন উপরে যে ব্রাউজারের উপরে যে লেখা থাকে, এই যে জিনিসটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইটেলের মাধ্যমে আসতেছে, তাই তো। সো টাইটেলের মাধ্যমে জিনিসটা আসলে বেসিক্যালি এখানে ওঠে। কোথায় ওঠে, আপনার যে উপরে যে জায়গাটা আছে এখানে, ওখানে যেভাবে লিখবেন ওভাবেই আসবে। আমরা যে দেখি তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের কিছুতে গেলেই তো আমরা দেখতে পারি, এই যে এখানে যে লেখা আছে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট, তাই না, এই যে জিনিসটা লেখা আছে কীভাবে লেখা আছে, ওইখানে টাইটেলের ভিতর লেখা আছে দেখেই কি এই জিনিসটা ওইখানে শো করতেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে টাইটেল ট্যাগের কাজ। এর ভিতরে হেডের ভিতরে আরও অনেক কিছু থাকবে, লিঙ্ক থাকবে, মেথা থাকবে, সো ওগুলো আমরা পরে আস্তে আস্তে বুঝে ফেলবো বা শিখবো। সো এখন আমাদের টাইটেলটা জানলেই হচ্ছে। এই হচ্ছে হেডের ভিতরে কাজ, হেডের ভিতরে সকল ইম্পর্টেন্ট লিঙ্কসগুলো আমরা এখানে দিব। আর বডির ভিতরে হচ্ছে আসলে আমরা ওয়েবসাইটের ভিতরে, ওয়েব পেজের ভিতরে যা যা এখানে লেখা আসবে বা লেখা থাকবে সব কিছু আসলে এই বডির ভিতরে থাকবে। ঠিক আছে, বডির ভিতরে সকল ওয়েবসাইটের যা যা কন্টেন্টস সব হচ্ছে এর ভিতরে থাকবে। সো কী থাকে, কিছু ইম্পর্টেন্ট ট্যাগস আছে যেগুলো আমাদের জানতে হবে। যেমন হচ্ছে একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যেমন পি একটা ট্যাগ আছে, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, পি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, বললাম দিস ইজ এ প্যারাগ্রাফ। ঠিক আছে, জাস্ট একটা লেখা লিখলাম পি ট্যাগের ভিতরে, বললাম দিস ইজ এ প্যারাগ্রাফ। তো দেওয়ার পরে আমি যখনই দিচ্ছি দেখেন চলে আসছে দিস ইজ এ প্যারাগ্রাফ। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই বডির ভিতরে আপনি যা লিখবেন, যে ট্যাগের ভিতরে লেখেন না কেন, ওগুলো আসবে কোথায়, আপনার এই মেইন কন্টেন্ট বডির ভিতরে আসবে। সো এই পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাগ, নর্মাল টেক্সট লিখতে হলে এই পি ট্যাগটা ইউজ করতে হয়। তারপরে ধরেন আরও ট্যাগ আছে, H1 ট্যাগ আছে, H1 হচ্ছে হেডিং ওয়ান ট্যাগ। সো হেডিং ওয়ান ট্যাগে বললাম দিস ইজ এ হেডিং। দেখেন আমি দেওয়ার পর সাথে সাথে কিন্তু সেভ করতেছি, সেভ করে এখানে রিলোড দিচ্ছি, দিস ইজ এ হেডিং, লেখাটা বড় হয়ে গেছে।
তো তার মানে হেডিং H1 এর মাধ্যমে আমরা আসলে কি নির্দেশ করি যে এটা হচ্ছে বড় টাইপের একটা লেখা থাকবে সেটা। সো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাক্স। সো এই ট্যাক্সগুলো সম্পর্কে সবার আইডিয়া আছে, যাদের নাই তারা আস্তে আস্তে জানবো। এবং আপনাদের প্রথম অ্যাসাইনমেন্টটা থাকবে এই ট্যাক্স নিয়ে। এখনই বলে দিচ্ছি আপনাদের কী অ্যাসাইনমেন্ট থাকবে। আপনাদের প্রথম অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে যে ট্যাক্স, এই যে ট্যাক্স আছে বিভিন্ন ধরনের ট্যাক্স আছে, 200টার উপরে ট্যাক্স আছে, কিন্তু খেয়াল রাখবেন অনেকগুলো ট্যাক্স আছে। সো আপনাদের প্রথম কাজ কি, আগামীকাল শুক্রবার সব ছুটি আছে, প্রথম কাজ হচ্ছে সবাই শুনি খেয়াল করে যে ট্যাক্সগুলা বিভিন্ন ধরনের ট্যাক্স এবং ট্যাক্সের যে ডিসক্রিপশন আছে এগুলা হাতে লেখা, খাতার মধ্যে হাতে লেখা কি ট্যাক্স এবং ট্যাক্সের ডিসক্রিপশন। কোথায় পাবো? অনেক ওয়েবসাইট আছে, আপনারা তো সবাই W3 স্কুলে অলরেডি জানেন, পড়ে আসছেন, তাই না? এখানেও আছে। ধরেন আমি বলতেছি HTML ট্যাক্স লিস্ট, ঠিক আছে, HTML ট্যাক্স লিস্ট যাই, তারপর হচ্ছে এখানে ট্যাক্স চার্ট, ঠিক আছে, অল ট্যাক্স লিস্ট, অনেক ওয়েবসাইট আছে। আমি তো বলতেছি না যে আপনি না দেখে লেখেন, দেখে লেখেন। তো বিভিন্ন ধরনের এই যে দেখেন কীভাবে আছে, এই যে ট্যাগ, ট্যাগের একটা নাম, দেন হচ্ছে কি একটা ডিসক্রিপশন, ট্যাগের একটা নাম, ট্যাগের একটা ডিসক্রিপশন, এরকম অনেক ট্যাক্স আছে। তো এর মধ্যে বাছাই বাছাই করে 50টা ট্যাগ আপনারা কি করবেন, এই যে এখানে সব অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, ট্যাগের কী কাজ না সব আছে, কোনটা কী কাজ। জাস্ট প্রথম অ্যাসাইনমেন্টটা হচ্ছে জাস্ট সেমভাবে এরকম একটা খাতার মধ্যে হাতেই লিখবেন, কিন্তু আমি বলি নাই যে কপি পেস্ট কোনো ইয়া না, খাতার মধ্যে হাতে লিখবেন কি এটা ট্যাক্সের নাম, এটা যদি ট্যাক্স এবং ডিসক্রিপশন এইটুকু হলেই হবে, ঠিক আছে। ট্যাগ, ট্যাগের নাম, দেন হচ্ছে কি ডিসক্রিপশন, ট্যাগের নাম, ট্যাগের ডিসক্রিপশন, ট্যাগের নাম, ট্যাগের ডিসক্রিপশন, এভাবে 50টা ট্যাগ হাতে লিখে ওই যে আমি তো এখন খাতা তো আর আমাকে দিতে পারবেন না, আমি তো দূরে আছি, কী করবেন ওইটা ছবি তুলবেন, ছবি তুলে অ্যাসাইনমেন্ট আকারে দিবেন। কীভাবে দিবেন না দিবেন আমি সব বলে দেব, ঠিক আছে? সবাই বুঝতে পারলাম? ভাই কাইন্ডলি আবার একটু হ্যাঁ, বলবেন? মানে একটা ভাই আরেকবার একটু বলেন। একটা খাতার মধ্যে কি করবেন, একটা ধরেন এরকম একটা ছক বানাইলেন, বাম পাশে ট্যাগ লিখবেন এবং ডান পাশে তার ডিসক্রিপশনগুলো, ঠিক আছে। তো ট্যাক্স, একটা ট্যাক্স লিখবেন হাতে, এভাবে লিখবেন, লেখার পরে তার ডিসক্রিপশনটা যে আছে এই ডিসক্রিপশনটা এই পাশে ডান পাশে লিখবেন, বাম পাশে ট্যাগের নাম লিখবেন, তার ডিসক্রিপশনটা ডানে লিখবেন, বাম পাশে ট্যাগের নাম লিখে ডিসক্রিপশন ডানে লিখবেন। লিখে পুরো যে লিখলেন, লেখার পরে যেটা করবেন যে ওটা ছবি তুলবেন, ছবি তুলে মোবাইলে ছবি তুলবেন, মোবাইলে ছবি তুলে ওইটা জাস্ট অ্যাসাইনমেন্ট আকারে আমাকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দেবেন। সো কীভাবে জমা দেবেন না দেবেন সব বলে দিব, বাট এটা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি ভাইয়া হ্যাঁ, ক্লিয়ার। আর আপনারা এইগুলা এই এই সব এইগুলা সব ইন্টারনেটে পাবেন, ট্যাক্স এবং কত কত ট্যাক্স আছে, ট্যাক্সের নামগুলো সব দেখে দেখে লিখবেন, দেখে দেখে লিখবেন, আমি তো বলি নাই না দেখে লেখার জন্য, দেখে দেখে লিখবেন এবং চেষ্টা করবেন সবগুলা 50টা লেখা, ঠিক আছে। তো এটা করলে কি হবে, এটা করলে যেটা হবে যে সবার ট্যাক্স যাদের যাদের দুর্বল আছে, যে ট্যাক্স সম্পর্কে সবার একটা আইডিয়া চলে আসবে যে কোনটা কি ট্যাক্স এবং কি কোনটা কীভাবে কাজ করতেছে না করতেছে, সবার একটা আইডিয়া চলে আসবে। অলরেডি জানি যারা, তো জানি, আর যারা জানি না তাদের একটা একটা আইডিয়া চলে আসবে কোন ট্যাগের কী কাজ, কারণ অনেক ট্যাগ আছে, আস্তে আস্তে আমরা শিখবো। বাট প্রথমেই যদি আমরা ট্যাক্সগুলো 50টা জেনে যাই তাহলে তো আর আমাদের কষ্টটা কমে যাবে, ঠিক আছে। সো এটাই আর কি। সো আর কীভাবে অ্যাসাইনমেন্ট জমা দেবেন না দেবেন আমি একটু পরেই বলে দিব ক্লাস শেষে। যাই হোক, সো এটা হচ্ছে একটা HTML এর স্ট্রাকচার, ঠিক আছে। একটা HTML এর স্ট্রাকচার কি, এটা প্রথমে ডক টাইপ, দেন HTML, দেন হচ্ছে হেড, হেডের ভিতরে হচ্ছে টাইটেল, টাইটেলের ভিতরে হচ্ছে দেন হেডের পরে হচ্ছে কি বডি আসতেছে, বডির ভিতরে বিভিন্ন ধরনের ট্যাগস যে আসছে, এই ট্যাগসগুলো হচ্ছে বডির ভিতরে আসে, ঠিক আছে। সো এই হচ্ছে একটা HTML এর স্ট্রাকচার, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কিন্তু
অনেক সময় ইন্টারভিউতে যে কোনো ধরনের ইন্টারভিউ ফেস করতে গেলে বলবে যে আপনি HTML স্ট্রাকচার লেখেন, তো তখন বসে বসে এরকম লিখতে হবে। সো এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা এখানে লেখা হয়েছে, দেখেন যে HTML হেড, টাইটেল, হ্যাঁ, হেড, বডি, সো এই জিনিসটা। সো আর এখানে যে আমি যে লিখছি যে একটার পর একটা, এটাকে এই পাশে দিছি, এটাকে এক পাশে দিছি, এগুলো পুরো ইনটেনশন, ঠিক আছে? ইনটেনশনগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবার, ঠিক আছে? আস্তে আস্তে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। এই কোডটা সাজায় লেখা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে কোনো কোড সাজায় গোছায় লেখা মানে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সাজায় গোছায় লেখা হলে আপনার জিনিসটা দেখতেও সুন্দর লাগে, এবং অন্য মানুষও যদি আপনি কোড দেখে তাহলে বুঝতে পারবে, তখন বুঝবে আচ্ছা সে একটা ভালো কোডার বা প্রোগ্রামার বা ডিজাইনার, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট একটা পার্ট। যাই হোক, সো এখানে আর কি বলা আছে, এডিটর, আমরা বিভিন্ন ধরনের এডিটর ইউজ করতে পারি। সো এইটাই এখানে বলা আছে, আমরা অলরেডি জানি এডিটর সম্পর্কে আইডিয়া চলে আসছে। দেন হচ্ছে ট্যাক্স, এই যে ট্যাক্সগুলো এখানে বলা আছে যে কী কী ট্যাক্স, এবং ফার্স্ট লাইন ডক টাইপ HTML যে ডিক্লারেশন, এটা হচ্ছে কি HTML যে আমরা 5 ইউজ করতেছি এটা বোঝানোর জন্য। তারপরে HTML এর কাজ কি, বডির কাজ কি, এগুলো সব এখানে বলা আছে। ক্লোজিং ট্যাগ সম্পর্কে বলা আছে যে ক্লোজিং ট্যাগস, এগুলো হচ্ছে কি ক্লোজিং ট্যাগস, সবই ক্লোজিং ট্যাগ আছে। আর কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ক্লোজিং ট্যাগ নাই, যেমন হচ্ছে একটা এক্সাম্পল দেখা যায় যে বিআর একটা ট্যাগ আছে যেটা আসলে ব্রেক হিসেবে কাজ করে। লাইন ব্রেক যেটাকে আমরা বলি, যেমন ধরেন এই যে একটা লাইন আছে, দিস ইজ এ প্যারাগ্রাফ, আবার বলতেছি দিস ইজ এ প্যারাগ্রাফ। সো একটা লাইন লিখলাম, লেখার পরে এখন আমি যদি দেখি তাহলে দেখবো যে পাশাপাশি চলে আসছে। এখন যদি বলি যে দুইটা লাইন ব্রেক দিতে চাই, তাহলে এখানে এসে বিআর এটা একটা ইউজ করতে হবে, ঠিক আছে? বিআর, সো বিআর ট্যাগের মানে হচ্ছে ব্রেক, মানে একটা লাইন ব্রেক দিবে। ধরুন এখন তো পাশাপাশি আছে, এখন ব্রেক দেওয়ার ফলে কি হবে, খেয়াল করলে দেখবেন জিনিসটা 2 লাইনে চলে আসছে, ঠিক আছে? 2 লাইনে চলে আসছে। সো তার মানে একই লাইন, বাট এর মাঝখানে আমরা বিআর ট্যাগটা ইউজ করছি। বিআর ট্যাগের ফলে কি দুইটা লাইন মাঝখানে কি ব্রেক চলে আসছে। সো এটা হচ্ছে বিআর, এবং এটা কিন্তু সিঙ্গেল ট্যাগ, দেখেন এটা কিন্তু ক্লোজিংয়ে আমি ইউজ করিনি, ঠিক আছে? তার মানে বিআর ট্যাগটা হচ্ছে কি, এটা সিঙ্গেল ট্যাগ। সো সেটা মাথায় রাখতে হবে। এরকম আরও অনেক সিঙ্গেল ট্যাগ আছে, আমরা আস্তে আস্তে দেখব। এলিমেন্টস একটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। HTML এলিমেন্টসটা আসলে কি? HTML বলছে HTML documents imply a structure of nested HTML elements. These are indicated in the documented by HTML tags enclosed in angle bracket. মানে বেসিক্যালি যেটা বুঝাইছে যে ইন ট্যাগ এবং টেক্সট কন্টেন্ট এলিমেন্ট ইন প্লেস বিটুইন দিস ট্যাগস, মানে এলিমেন্টটা বোঝাচ্ছে হচ্ছে একটা ট্যাগের শুরু থেকে একটা ট্যাগের শেষ পর্যন্ত যা আছে, একটা ট্যাগের শুরু থেকে একটা ট্যাগের শেষ পর্যন্ত, একটা ট্যাগের শুরু থেকে একটা ট্যাগের শেষ পর্যন্ত যা আছে সবই হচ্ছে HTML এর এলিমেন্ট, ঠিক আছে? এই HTML থেকে শুরু করে HTML এর যা আছে সব এলিমেন্ট, এটা থেকে এটা যা আছে এটা এলিমেন্ট, এটা থেকে এটা যা আছে এলিমেন্ট। সো এইগুলোকে বলছে এলিমেন্ট। একটা ট্যাগের শুরু থেকে একটা ট্যাগের শেষ পর্যন্ত যা আছে সবই হচ্ছে কি HTML এর এলিমেন্টস। এই কথাগুলোই এখানে বলা আছে। ট্যাগস মে অলসো ইনক্লুড ফাদার ট্যাগ মার্কআপ স্টারিং মিক্সচার অফ ট্যাগস, মানে বিভিন্ন ধরনের ট্যাগ ভিতরেও থাকতে পারে, নাও থাকতে পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো হেড টাইটেল ইনক্লুড হেড, মানে এটা একটা এক্সাম্পল দিচ্ছে এলিমেন্টের কি, প্রথম থেকে শেষ পর্যন্ত কি একটা এলিমেন্ট, মানে সবই হচ্ছে কি এই হেডের এলিমেন্ট। এটাই আর কি এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? সো কী কী ট্যাগস আছে না আছে, এই যে দেখেন এইচ এর কতগুলো ট্যাগ আছে, H1 থেকে শুরু করে H6, দেখেন H1 আমরা অলরেডি দেখছি, H2 আছে, H3 আছে, H4 আছে। সো এগুলোর কাজ কি, যেমন ধরেন আমি যদি দিই H2 দিস ইজ হেডিং, আবার এখানে যদি আমি H3 লিখি দিস ইজ হেডিং, ঠিক আছে? সো H1 H2 H3 লেখার পরে যদি চেক করি দেখেন একটু ছোট হচ্ছে, তাই না? H1 বড়, দেন H2 তার থেকে একটু ছোট, H3 আরেকটু ছোট। সো এইভাবে করে H6 পর্যন্ত যাবে, ঠিক আছে? একদম H6 পর্যন্ত, H6 হচ্ছে সবচেয়ে ছোট আর কি, ঠিক আছে? H6 হেডিং, এটা হচ্ছে সবচেয়ে ছোটটা, সেটা হচ্ছে একদম ছোট, ঠিক আছে? সো H1 H2 H3 H6, সো এগুলো হচ্ছে সব অনেক ছোট আকারে দেখতে পাচ্ছি, ঠিক আছে?
সো এগুলো হচ্ছে এলিমেন্ট বলতেছে, ও সরি ট্যাগস। H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাগস আছে। প্যারাগ্রাফ অলরেডি আমরা দেখছি যে প্যারাগ্রাফ মানে হচ্ছে যেটা হচ্ছে আমরা একটা ছোট ওই যে সিঙ্গেল লাইন প্যারাগ্রাফ বা যে কোনো ধরনের টেক্সট দেওয়ার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করে থাকি, তাই তো? প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করে থাকি, এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের জন্য। ব্রেক কীভাবে কেন ইউজ করতে হয় এগুলো আমরা অলরেডি জানি। দেন হচ্ছে এখানে একটা জিনিস আছে যেটাকে বলতেছে হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ, একটা ট্যাগ আছে অ্যাঙ্কর ট্যাগ। সো অ্যাঙ্কর ট্যাগটা কি? অ্যাঙ্কর ট্যাগটা অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে আপনার কোনো একটা লিঙ্ক নির্দেশ করে, কোনো একটা লিঙ্ক, কোনো একটা ফাইলের লিঙ্ক অথবা কোনো একটা অন্য সাইটের লিঙ্ক, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা ইউজ করি। এই দিয়ে বোঝাচ্ছে অ্যাঙ্কর, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগ। সো বেসিক্যালি ধরেন আমি যদি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ লিখি, অ্যাঙ্কর ট্যাগে এখানে দেখেন href একটা অটোমেটিক চলে আসছে, href। সো এটা কি? এটা হচ্ছে হাইপার রেফারেন্স, হাইপার রেফারেন্স। সো এগুলোকে একটা অ্যাট্রিবিউট বলে। সো এটার ব্যাপারে একটু পরে আসতেছি। তো এটা মাথায় রাখবেন যে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, ট্যাগের ভিতরে একটা href লিখতে হয়, হাইপার রেফারেন্স, দেন এখানে ভিতরে কিছু একটা লেখা আসবে, ঠিক আছে? এটা যদি না দিই কোনো সমস্যা নেই, তাহলে যেটা হবে নর্মাল পি ট্যাগের মতোই দেখাবে। যেমন সাপোজ আমি লিখলাম যে ক্লিক হেয়ার। সো এটা যদি আমি লিখি তাহলে যেটা দেখবেন যে নর্মাল টেক্সটের মতোই দেখাচ্ছে, ক্লিক হেয়ার এখানে যেরকম দেখাচ্ছে সেম, বাট কোনো কিছু করা যাচ্ছে না। বাট এখানে যদি আমি হাইপার রেফারেন্সটা ইউজ করি, একটু আগে যে দেখলাম হাইপার রেফারেন্স, এই যে হাইপার রেফারেন্স, ঠিক আছে? হাইপার রেফারেন্স খেয়াল রাখবেন, এটাকে বলে অ্যাট্রিবিউট। ট্যাগের ভিতরে কোনো কিছু ইউজ করা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা নিয়ে একটু পরে আসতেছে। সো হাইপার রেফারেন্স দিলে দেখবেন যে লেখাটা কালার চেঞ্জ হয়েছে, মানে ক্লিকেবল, মানে এটা ক্লিক করা যাচ্ছে আর কি, ঠিক আছে? সো ক্লিকেবল একটা টেক্সট চলে আসছে। সো এটাকে বলা হচ্ছে হাইপার রেফারেন্স। সো হাইপার রেফারেন্সের মাধ্যমে এটা বোঝাচ্ছে। সো হাইপার রেফারেন্সের ভিতরে আসলে কি বসে? যেটা বসে সেটা হচ্ছে আপনি কোথায় এই লিঙ্কে ক্লিক করলে কোথায় পাঠাইতে চান ওই ঠিকানাটা বা ওই অ্যাড্রেসটা, ঠিক আছে? ধরেন আপনি এখানে ক্লিক করলে চলে যাবে হচ্ছে google.com, ঠিক আছে? google.com-এ চলে যাবে। তাহলে আপনি এখানে বলে দেন যে https, পুরোটা লিখতে হবে কিন্তু www.google.com, ঠিক আছে? তার মানে এখানে যখন ক্লিক করব তাহলে কোথায় যাবে? এখানে ক্লিক করলে যাবে হচ্ছে গুগল, এই চলে যাবে। তার মানে https / আমরা মানে ইউআরএল যেভাবে লিখি একদম ওইভাবেই লিখলাম কিন্তু জিনিসটা www.google.com। সো আমি যদি একটু চেক করি, এখন যদি ক্লিক করি কোথায় চলে আসলাম? google.com-এ চলে আসলাম। সো মানে বুঝতে পারলাম যে একটা একটা সাইটে কীভাবে যায় বা একটা আমরা অন্য সাইটে যাচ্ছি কীভাবে। জাস্ট অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, এটাকে বলে অ্যাঙ্কর, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর মানে কি? নো, এটা যেমন হুক দিয়ে আটকায়, এরকম আমরা এই সাইটটাকে হুক দিয়ে আটকায় দিলাম, এই যে, ঠিক আছে? আটকে দিলাম www.google.com এই সাইটটাকে, ওকে? দেন হচ্ছে আমরা আচ্ছা একটু করি। আচ্ছা, সো google.com-এ আমরা কীভাবে গেলাম? অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা আসলে এই সাইটে চলে গেলাম। ক্লিক হেয়ার ক্লিক করলে এখানে চলে যাচ্ছে। সেই অ্যাঙ্কর ট্যাগটা আমরা এখানে এভাবে ইউজ করতে পারি, ঠিক আছে? সো এটাই বোঝাচ্ছে। দেন হচ্ছে ভাই একটা প্রশ্ন ছিল একটা, বলেন। হচ্ছে এইচটিটিপি আর এইচটিটিপিএস এর মধ্যে পার্থক্য কি ভাই? এটা হচ্ছে বেসিক্যালি এইচটিটিপিটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা খেয়াল রাখবেন, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনার সাইটের যে সাইটে রিডিরেক্ট হচ্ছে বা সাইটে আপনি যাচ্ছেন সেই সাইটটা নির্দেশ, মানে সেই সাইটটা আমরা বুঝি যে এখানে ক্লিক করলে ওই সাইটে যাবে বা এটা হচ্ছে সাইটের নির্দেশনা। বাট এসটা দিয়ে আসলে বোঝাচ্ছে সাইটটা সিকিউর কিনা। দেখেন এখানে তালার মতো দেখাচ্ছে, কানেকশন সিকিউর বলতেছে, তার মানে এস দিয়ে হচ্ছে আমরা সিকিউর কিনা এইচটিটিপি ট্রান্সফার প্রোটোকল এটা বোঝাচ্ছে, ঠিক আছে? এস না থাকলে তার মানে সাইটটা সিকিউর না, এস না থাকা মানে সাইটটা সিকিউর না। সো অটোমেটিকলি এইচটিটিপি এসেই নিয়ে যাচ্ছে, তো সাইটটা সিকিউর দেখে কি এইচটিটিপি এসে নিয়ে যাচ্ছে। আর যদি সাইটটা সিকিউর না হয় তাহলে
এইচটিটিপি শুধুমাত্র এইচটিটিপি থাকবে। যেমন আমাদের যে সাইটটা আছে এটা কিন্তু এখনও তো এটা তো ফাইলের মধ্যেই দেখাচ্ছে, বাট যদি নর্মালি অন্য কোনো সাইট দেখেন দেখবেন যে অনেক সাইট আছে যেটা এইচটিটিপি, সেগুলো কিন্তু সিকিউর সাইট না। আবার অনেক সময় দেখা যে এইটা ক্লিক করা যাবে না, এই সাইটে যাওয়া যাবে না, মানে কি এইচটিটিপি মানে সিকিউর না। সো এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে সাইটটা নির্দেশ করে যে কোথায় যাবে এবং এটা সিকিউর কিনা এটার জন্য এস বোঝাচ্ছে, ঠিক আছে। সো এখনকার সব ভাই সাইট সিকিউর করে কে? এটা কোন সিকিউর, কোম্পানি কিংবা এটা না, এটা সিকিউর করে কে, এটা আসলে সিকিউর ডিপেন্ড করে হচ্ছে আপনার যে এই ইয়াটা আছে, এই হোস্টিং প্রোভাইডার যারা হোস্ট করবে বা একটা সাইটে যখন আমরা সাইটটা হোস্ট করব তখন ওরা একটা এসএসএল সার্টিফিকেট দেয়, ঠিক আছে। এগুলো একটু পরের জিনিস, তারপর বলে দিচ্ছি। এসএসএল সার্টিফিকেটটা যদি থাকে আপনার হোস্টিংয়ে তাহলে আপনার সাইটটা সিকিউর আপনিই করতে পারবেন, মানে আমাদেরই কাজ, ডেভেলপারের কাজ এটা সিকিউর করা, ঠিক আছে। ওইটার জন্য কি টাকা লাগে আবার আলাদা নাকি? না, ওই হোস্টিংয়ের মধ্যেই পাওয়া যায়, ওই হোস্টিংয়ের সাথেই ইনক্লুডেড থাকে। এখনকার সব হোস্টিংয়ে এসএসএল সার্টিফিকেট দিয়ে দেয়, ওটা থাকলে পরে আমরাই করতে পারবো। সো আমরা এগুলো পরবর্তীতে দেখবো একসময়, ঠিক আছে। সো এই হচ্ছে ওই এইচটিটিপি এবং এইচটিটিপিএস এর পার্থক্য। সো অ্যাঙ্কর ট্যাগে আমরা বুঝলাম যে এখানে আসলে ক্লিক করা যাচ্ছে এই। আর এখানে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে কমেন্টসটা কি, কমেন্টসটা হচ্ছে বেসিক্যালি আপনি ধরেন কোনো লাইনকে কমেন্ট করতে চান, কমেন্ট ক্যান হেল্প ইন আন্ডারস্ট্যান্ডিং মার্কআপ ডু নট ডিসপ্লে ইন দ্য ওয়েব পেজ। ধরেন আমি বুঝাতে চাচ্ছি এটা একটা লিঙ্ক, এটা হচ্ছে একটা লিঙ্ক, এটা অন্য মানুষকে বুঝাইতে চাই, আমার কোড আরেকজন দেখবে, তো এখানে আমি উল্লেখ করে কমেন্ট করে দিতে পারি যেভাবে, এটা হচ্ছে কমেন্টের নিয়ম। বললাম দিস ইজ অ্যাঙ্কর ট্যাগ। এটা ধরুন আপনাদের শেখানোর জন্য আমি এখানে বলে দিলাম যে দিস ইজ অ্যাঙ্কর ট্যাগ, বাট এইটা কিন্তু আপনার ওয়েবসাইটে শো করবে না। এই লাইনটা আমি যদি দেখি তাহলে দেখবেন যে এই লাইনটা কিন্তু কোথাও নাই। তার মানে এই কমেন্টটা বেসিক্যালি কাজ হচ্ছে যে আপনি কোনো একটা লাইন আলাদাভাবে যদি বসাতে চান যে শেখানোর জন্য বা বোঝানোর জন্য যে এইটা হচ্ছে কি একটা অ্যাঙ্কর ট্যাগের লাইন, তো এটা কমেন্ট দিয়ে কীভাবে লিখলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেট দেন আশ্চর্যবোধক চিহ্ন যেটা এক্সক্লামেটরি, দুইটা ড্যাশ, দেন এর ভিতরে কমেন্টটা লিখে দেন আবার কি দুইটা ড্যাশ দে ক্লোজিং, সেই ব্র্যাকেটটা ক্লোজিং। এটা হচ্ছে এইচটিএমএল কমেন্ট করার সিস্টেম। সো এইটা দিয়ে আরেকটা কাজ করা যায়, ধরেন আপনার কোনো একটা লাইন আপনার এখন লাগবে না, আপনার ধরেন এইচ3 যে লাইনটা আছে এই লাইনটা আপনার এখন লাগবে না, বাট আপনি পরবর্তীতে ইউজ করতে পারেন। সো ডিলিট না করে, ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল, আপনি বলছে পরবর্তীতে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কমেন্ট করে রেখে দেন, ঠিক আছে। কীভাবে কমেন্ট করবেন, এই সেমভাবে এই যে ধরেন এখানে এসে এটা দিয়ে দিলেন, দিয়ে এটার লাইনের পরে এখানে দিয়ে দিলেন, তাহলে কী হলো, এই লাইনটা কমেন্ট হয়ে গেল। তার মানে এটা আছে বাট এটা আমাদের ডিসপ্লে করবে না, দেখেন চলে গেছে কিন্তু ওই লাইনটা নাই হয়ে গেছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কমেন্টিং একটা রুলস। সো দুই রকম কাজ করতে পারি, একটা হচ্ছে আমাদের লাইন কমেন্ট করতে পারি যে ধরেন আমার এটা লাগবে না বাট পরবর্তী লাগতে পারে, সেক্ষেত্রে আমরা রেখে দেওয়ার জন্য কমেন্ট করে রেখে দিতে পারি, অথবা আমরা কোনো কিছু বোঝানোর জন্য যে এটা হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ, এটা বুঝাই দিলাম, সো এটা আমরা কমেন্ট করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে কমেন্ট করার নিয়ম, ওকে। অ্যাট্রিবিউট সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। অ্যাট্রিবিউটসটা আমরা অলরেডি একটা দেখে ফেলছি, যেমন এটা হচ্ছে অ্যাট্রিবিউট। একটা ট্যাগের ভিতরে যদি এই ধরনের কিছু থাকে, এই ধরনের লেখা এবং সিঙ্গেল ব্র্যাকেট থাকে, তো সেক্ষেত্রে সেটাকে অবশ্যই অ্যাট্রিবিউট হিসেবে আমরা কাউন্ট করব, ঠিক আছে। দেখেন মোস্ট অফ অ্যাট্রিবিউটস অফ এন এলিমেন্ট নেম ভ্যালু পেয়ার সেপারেটেড বাই সমান, মানে এটা সমান দ্বারা সেপারেট করা হয়েছে না, এই যে সমান। So within the start tag of element after the element's name, মানে স্টার্ট ট্যাগের যে এলিমেন্ট আছে এটার পরে আমরা একটা অ্যাট্রিবিউট লিখে থাকি, ঠিক আছে। সো অ্যাট্রিবিউট লিখে থাকি, এইচটিএমএল এর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট অ্যাট্রিবিউট। কী কী অ্যাট্রিবিউট আছে, অনেক অ্যাট্রিবিউট আছে, যেমন আইডি আছে, ক্লাস আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে ক্লাস, এই যে টাইটেল আছে, সো অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। সো এগুলো আমরা আমাদের আস্তে আস্তে জানা হয়ে যাবে, স্টাইল আছে, টাইটেল আছে, ঠিক আছে, ক্লাস আছে, আইডি আছে, অনেক ধরনের অ্যাট্রিবিউট আছে। আর অ্যাঙ্কর ট্যাগের যে এইচরেফ সেটা আছে, এগুলো হচ্ছে সব অ্যাট্রিবিউট বলে। তো এগুলো আস্তে আস্তে আমরা জেনে যাবো যে আসলে কোনটার কাজ কি না কি, আমরা
জানতে পারবো। সো এই হচ্ছে এগুলো অ্যাট্রিবিউট। সো তিনটে জিনিস, ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট, তাই না? সো এইচটিএমএল এর মেইন পার্টস, এইচটিএমএল তিনটা মেইন পার্টস আছে। কি? একটা হচ্ছে ট্যাগ, নাম্বার হচ্ছে এলিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট। তিনটা জিনিস আছে। ট্যাগ অলরেডি আমরা দেখে ফেলছি, যেগুলো হচ্ছে ট্যাগ। এলিমেন্ট কি বলছি, যে একটা ট্যাগের শুরু থেকে একটা ট্যাগের শেষ পর্যন্ত যা আছে সবই হচ্ছে এলিমেন্ট। অ্যাট্রিবিউট একটা ট্যাগের ভিতরে যখন আমরা সেটাকে কোনো একটা কাজে ইউজ করি সেক্ষেত্রে সেটাকে আমরা বলছি কি অ্যাট্রিবিউট। সো এই তিনটা মাথা রাখতে হবে, ঠিক আছে? এই তিনটা মেইন পার্টে কীভাবে আমরা কাজ করতে পারি, এই তিনটা মেইন পার্ট নিয়ে, ঠিক আছে? সো এই হচ্ছে ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট। সো এই ট্যাগসগুলো আমরা তো আপনাদের তো একটা অ্যাসাইনমেন্ট দিলামই, ওই অ্যাসাইনমেন্ট দিলে পরে আপনারা ওইখান থেকে ট্যাগসগুলো সময় আইডিয়া পেয়ে যাবেন। তো আরও কিছু জিনিস আছে, যেমন ধরেন আমি এখন বলতেছি যে একটা ট্যাগের ভিতরে আমি একটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করব। ধরেন আমি একটা ট্যাগ নিলাম, ঠিক আছে? এইখানে না লিখে নিলাম H1। ট্যাগের ভিতরে আমি একটা বাংলা লেখা ইউজ করব, যে কোনো একটা বাংলা লেখা নিয়ে আসি, যে কোনো একটা ধরেন পত্রিকাতে বাংলা লেখা থাকে, কারণ এই যে এতগুলো বাংলা লেখা আছে, তাই না? সো এই যে বাংলা লেখাগুলা, এটা হচ্ছে আমরা ইউজ করতে চাচ্ছি, আমার সাইটে ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে? সো এই যে লাইভ আপডেট, মেসি বার্সা বিচ্ছেদ, ঠিক আছে, নিয়ে এখানে দিয়ে দিলাম লাইভ আপডেট মেসি বার্সা বিচ্ছেদ। তো এটা এরকম দেখাচ্ছে, এটা এডিটরের জন্য দেখাচ্ছে, যাই হোক। সো লাইভ আপডেট মেসি বার্সা বিচ্ছেদ বলতেছে। সো এখন আমি যদি এটা চেক করি তাহলে দেখবো যে এই ব্রাউজারে দেখাচ্ছে, কারণ এটা অনেক আধুনিক একটা ব্রাউজার। বাট আপনি যদি একটা পুরান ব্রাউজার ইউজ করেন, ঠিক আছে, পুরান ব্রাউজার ইউজ করেন বলতে এই ফাইলটাই যদি আমি ক্রমে নিয়ে যাই, ক্রমেও দেখানোর কথা, ক্রমেও দেখাচ্ছে। এই যে নিয়ে যাই, এই যেও দেখানোর কথা, দেখি এখানেও দেখাচ্ছে, কারণ এগুলো সবই কি আধুনিক ব্রাউজার, ঠিক আছে? আধুনিক ব্রাউজারে এগুলো কোনো ইস্যু না। বাট সবার তো আর আধুনিক ব্রাউজার নাই, বা সবার তো আপডেটেড ব্রাউজারটা নাই। ধরেন আমি যদি ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করি, ইন্টারনেট এক্সপ্লোরার এখানে দিয়ে যদি কত কিছু ওপেন হয় দেখছেন, এই জন্যই তো মানুষ ইউজ করে না এগুলো। ইন্টারনেট এক্সপ্লোরার ওপেন করার পর কি আসছে? এলিয়েন ল্যাঙ্গুয়েজ চলে আসছে না, হাবিজাবি, দেখছেন? সো তার মানে আমার কিন্তু এইখানে এই অন্য ব্রাউজার ইউজ করলে, এগুলো ইউজ করলে সমস্যা নেই। বাট আরও অন্য কোনো ব্রাউজার, ধরেন কেউ একজন আপনার ফাইলটা দেখতেছে, সে অনেক বয়স্ক লোক, তার এগুলো সম্পর্কে আইডিয়া নাই, সে শুধু ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করতে জানে। তো সেই ক্ষেত্রে কী করবেন? সেই ক্ষেত্রে আপনার এরকম দেখাবে। সো তখন আমরা বিপদে পড়ে যাব। বা কারো যদি এই ব্রাউজারই থাকে, ক্রোম ব্রাউজারই থাকে, বাট ক্রোম ব্রাউজার পুরান ভার্সন থাকে, তাহলে এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে? তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এইটা এই বাংলা লেখাটা যে লিখলাম, এইটা আমরা ঠিকভাবে দেখাতে হলে এইখানে একটা ট্যাগ ইউজ করতে হবে, মেটা ট্যাগ, ঠিক আছে? এই যে মেটা ক্যারেক্টার সেট, 4 সেট বলে, বা এটার ফুল ফর্ম হচ্ছে ক্যারেক্টার সেট UTF-8, এই কথাটা দিতে হবে, ঠিক আছে? মেটা ক্যারেক্টার সেট UTF-8। তো মেটা ক্যারেক্টার সেট UTF-8 এটার কাজ কি? তো এটার কাজ হচ্ছে, ক্যারেক্টার সেট মানে কি, এটা হচ্ছে কোন ধরনের ক্যারেক্টার এই ব্রাউজারটা বা এই HTML যে স্ট্রাকচারটা ইউজ করবে। এবং UTF-8 হচ্ছে একটা অল ওভার ওয়ার্ল্ডের সকল ল্যাঙ্গুয়েজ সাপোর্টের একটা সিরিয়াল বা কি বলে, ঠিক আছে? UTF-8, ঠিক আছে? সকল ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য UTF-8টা ইউজ করা হয়। সো এইটা ইউজ করার ফলে এখন কী হবে, এখন যদি আমি এবার ইন্টারনেট এক্সপ্লোরারটা যদি একটু রিলোড দিই, চলে আসছে। এখন আর কোনো ব্রাউজার কিন্তু আপনার বাংলা লেখা নিয়ে সমস্যা করবে না, যত পুরানি ব্রাউজার হোক না কেন।
কারণ আমরা এখানে কি ইউজ করছি, মেটা ক্যারেক্টার সেট UTF-8, ঠিক আছে। সো এই হচ্ছে এই, আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি ধরেন একটা আরবি ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছেন, হ্যাঁ, অ্যারাবিক, একটা কোনো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে অ্যারাবিক জাস্ট অ্যারাবিক লিখি, ল্যাঙ্গুয়েজ নাম হচ্ছে অ্যারাবিক। এই যে ধরেন এই যে লেখাটা আছে, ঠিক আছে, এই লেখাটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলাম। সো এখন যেহেতু আছে, এটা তো নর্মালি এইসব ব্রাউজার তো এমনি শো করার কথা, শো করতেছে, বাট ইন্টারনেট এক্সপ্লোরার এখনো শো করবে, কারণ আমাদের কি আছে এখন, এই যে মেটা ক্যারেক্টার সেট UTF-8, এটা যদি না থাকতো, এটা যদি আমি কাট করে দিতাম, তাহলে কিন্তু আবার এটা কি দেখাইতো, চলে আসছে। এখন যেহেতু একবার হয়ে গেছে, আপনার একদম পেয়ে গেছে, এই জন্য আমাদের দেখাচ্ছে। যাই হোক, এটা দেখাইতো না, কারণ এই মেটা ক্যারেক্টার সেট UTF-8 এটা দেওয়ার ফলে আপনার জিনিসটা এই ল্যাঙ্গুয়েজগুলো শো ইউটিএফ মানে কি এটা? এটা হচ্ছে একটা সিরিয়াল বা কি, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সকল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করার জন্য ইউজ করা হয়, হ্যাঁ, UTF-8। সো এটা মাথায় রাখবেন, ক্যারেক্টার সেট UTF এটা দিয়ে দিন, তাহলে সকল ল্যাঙ্গুয়েজ আপনার সাপোর্টে চলে যাবে আপনার যে ফাইল ভাই যে এগুলা করাইতেছেন, এগুলা আবার পরবর্তীতে দেখা যাবে না? দেখা যাবে না বলতে, মানে এই যে আপনি একটা যে পেজ করছেন, এটার HTML ল্যাঙ্গুয়েজটা কি দেওয়া যাবে আবার? আমি দিয়ে দিব, সব দিয়ে দিব, হ্যাঁ। আমি যে এখন যে আপনার ক্লাস করতেছেন না, এটা কিন্তু ভিডিও হচ্ছে, এই ভিডিওটা একটু পরেই রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, এটা একটু পরে আমি ইউটিউবে আপলোড করে দেবো, এবং ইউটিউবের লিঙ্কটা আমি একটু পরে দিয়ে দেবো। ওই যে ক্লাসরুমে দিল তো হলো। ওই তো ইউটিউবে দিয়ে ওই লিঙ্কটা আপনাদের করে দেবো, আপনাদের এখানে ইউটিউবে আপলোড করে দেওয়া হয়। আর ভাই এই যে ইউটিএফ, এটা তো এই মানে আমাদের যখন এই যে ডক টাইপ দিই, চাপ দিই, তখন ওই যে সরি এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে তখন যখন এন্টার দিই, তখন তো এগুলো সব একসাথে শো করে ইউটিএফ বা এরকম এই ব্রাউজার থেকে অটোমেটিক চলে আসে। না না, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এক্সটেনশন আছে, আপনি ভাষণ এটা হচ্ছে এক্সটেনশন আছে, মানে ধরেন আমি যদি এটা কেটে দিই, HTML এভাবে লিখে যদি ট্যাব দেই, যেটা এভাবে বলতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে একটা হ্যাঁ এইটা সাবলাইম হ্যাঁ টেক্সটের একটা ফিচার, ঠিক আছে। এই ফিচার এখন আপাতত ইউজ করার কোনো দরকার নেই, এখন আপনার হাতে লিখবেন, ওকে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে। ফিচার এখন ইউজ করার দরকার নেই, কারণ এখন আমাদের হাতে লেখার সময় সম্পূর্ণটা আমরা হাতে লিখে প্র্যাকটিস করব, ঠিক আছে। সো এই হচ্ছে আজকের আমাদের আপডেট। আমাদের এই মাহবুব ভাই মেবি আসছে, মাহবুব ভাই আসছেন নাকি? মাহবুব ভাই ছিল মেবি নাকি, নাই হয়ে গেছে। যাই হোক, সো আজকে আমরা এই পর্যন্তই দেখলাম যে একটা HTML এর আসলে কিভাবে একটা ট্যাগ এবং ট্যাগসগুলো কিভাবে কাজ করে না করে, এই জিনিসগুলা মোটামুটি হচ্ছে আমরা এটা আপডেটটা পেয়ে গেলাম যে একটা HTML এর ট্যাগস এবং স্ট্রাকচার কীভাবে কাজ করে, এবং এই যে এখানে আমি কিছু জিনিস লিখছি, প্লাস এখানে যে কিছু জিনিস কথাবার্তা বলা আছে, এগুলো আমি সব কিছু দিয়ে দিচ্ছি, একটু পরেই আপনাদের ক্লাসরুমে সব দিয়ে দিব। এগুলো একটু কালেক্ট করবেন, ওখান থেকে ডাউনলোড করে এগুলো পড়বেন এবং দেখবেন। এবং আপনাদের যে একটা অ্যাসাইনমেন্ট দিছি, অ্যাসাইনমেন্টটা হচ্ছে কি করবেন, আপনারা করবেন অ্যাসাইনমেন্টটা করে দেন হচ্ছে অ্যাসাইনমেন্টটা ওই ছবি আঁকা কীভাবে অ্যাসাইনমেন্ট জমা দেবেন, তাই তো। সো এটা একটা ইস্যু আছে। আচ্ছা, আমি আপনাদের দেখাই দিচ্ছি। অ্যাসাইনমেন্টটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে, আমি যে ক্লাসরুমে যাই আপনাদের, ঠিক আছে। সো আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করবো প্রথমে। সো অ্যাসাইনমেন্ট আমি ক্রিয়েট করে তারপর আপনাদের দেখাচ্ছি। ধরেন আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করছি, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করবো, লিখলাম যে রাইট 50 HTML ট্যাগস, ঠিক আছে।
পিকচার না দিয়ে পিডিএফ করে দিলে হবে না? পিডিএফ না, পিডিএফ করে দিলে তো সবাই কি করব, সবাই নিয়ে কপি কইরা পেস্ট করে একটা পিডিএফ বানাইতেই পারে, 2 মিনিটের কাজ। আমি তাহলে তো দিতাম না অ্যাসাইনমেন্ট। না ভাই, সেভাবে না, ছবি তুললা যদি পিডিএফ না ক্রিয়েট এটা করে সবাই দেই। পারবে না, সবাই পারবে না। যদি আপনি দিতে পারেন তাহলে তো ভালো, ঠিক আছে। সো এটা যদি আচ্ছা আচ্ছা। সো কি বলতেছি যে প্রিভিজার আর হচ্ছে এটা মার্কস হচ্ছে কি 50 মার্কস। সো এটা মার্কস আছে, কিন্তু এই মার্কসগুলো কিন্তু আমার কাউন্ট হবে, এবং মনে করেন এই মার্কস কিন্তু ভাই কি করবো ভাই? আরেকবার 50টা ট্যাগ হাতে হ্যাঁ লিখবেন। হাতে লিখে এটার যে ছবি তুলবেন, ওই পেজগুলোর ছবি তুলে ছবিটা আপলোড করবেন। কিভাবে আপলোড এটাই দেখাচ্ছি, জানান। আমি মানে জাস্ট অ্যাসাইনমেন্ট খাতায় লিখবো না? হ্যাঁ খাতায় যে লিখবেন, দেখবো খাতায় না। লেখেন। খাতায় লিখে ওই খাতা তো আর আমাকে দিতে পারবেন না, তাই না? না না না। ওইটাই আর কি, ছবি তুলবেন যে খাতায় আপনি লিখছেন, আচ্ছা ছবি তুলে দেন ওইটা আমাকে দিবেন। আর ভাই ট্যাগগুলো আমি কোথায় পড়তে পারবো? যে 200টা ট্যাগের কথা বললাম। তো এইখানে ওই যে একটু আগে দেখাইলাম যে আপনি ধরেন এখানে সার্চ দিবেন, কি সার্চ দিবেন, যে HTML ট্যাগস লিস্ট এর লেখে সার্চ দিলেন। সার্চ দিলে দেখবেন যে এই যে দেখেন W3 স্কুল, তারপরে এই যে আরও অনেক ওয়েবসাইট, W3 স্কুল, এই যে এইটা ওয়েবসাইট আছে, এটাতে যাবেন। যেটা যায় দেখবেন যে এখানে যায়, এই যে দেখেন এইখানেই পেয়ে যাচ্ছেন আপনি 100টার উপরে ট্যাগ পেয়ে যাবেন। এই যে এর মধ্যে 50টা আপনি এই পাশে লিখলেন, 50টা এই পাশে তার ডিসক্রিপশন লিখলেন। 50টা ট্যাগ লিখবেন, এই পাশে একটা লিখবেন, এই পাশে তার ডিসক্রিপশন লিখবেন, এই পাশে একটা লিখবেন, এই পাশে তার একটা ডিসক্রিপশন লিখবেন, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এই যে এখানে এই যে আরও আছে, এই যে এই ওয়েবসাইটও আছে, সো অনেক ওয়েবসাইট আছে। জাস্ট সার্চ দিবেন, সার্চ দিয়ে, এবং কিন্তু নিজে নিজে সার্চ দিয়ে বের করার চেষ্টা করবেন। আমি লিঙ্ক দিচ্ছি না, ঠিক আছে। নিজে নিজে সার্চ দিয়ে খোঁজার চেষ্টা করেন। এগুলো কিন্তু এখন থেকেই আমাদের প্র্যাকটিসে আনতে হবে, যে একটা জিনিস কিভাবে আমি সার্চ দিয়ে খুঁজে পেতে পারি। যেমন HTML ট্যাগ লিখে সার্চ দিলাম, দেখেন আমি কিন্তু পেয়ে গেছি জিনিসগুলো, ঠিক আছে। সো সার্চটা কীভাবে দিতে হবে, কোনভাবে দিতে হবে, এগুলো কিন্তু আস্তে আস্তে নিজেদের বুঝতে হবে। দেন 50টা এবং তার ডিসক্রিপশন সহ, ঠিক আছে, ডিসক্রিপশন সহ, হ্যান্ড রিটেন ট্যাগস উইথ ডিসক্রিপশন। ভাই ক্লাসরুমের লিংকটা একটু দিয়েন কাইন্ডলি আবার। ক্লাসরুমের লিঙ্কটা উপরে আছে, দেখেন তো, একজন দিয়ে দেন তো। আমি অ্যাকচুয়ালি লাইন ইয়ে হয়ে গেছিল তো। ভাই দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিতেছি। আচ্ছা, সো আমি যে অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করলাম, হ্যাঁ, এখন আপনারা সবাই ক্লাসরুমে দেখবেন যে একটা অ্যাসাইনমেন্ট আকারে পেয়ে যাবেন। যে আপনারা একটা জিনিস ক্লাসরুমে দেখেন, আপনারা দেখবেন যে স্ট্রিমে যে এরকম দেখতে পারবেন যে পোস্টেড এ নিউ অ্যাসাইনমেন্ট দেখা যাচ্ছে কিনা, দেখেন তো ক্লাসরুমে। হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, এবং ক্লাস ওয়ার্কেও দেখতে পারবেন এরকম কিছু একটা আছে, তাই না? সো এই যে দেখেন 31 জন অ্যাসাইন 0 এখনও কেউ জমা দেয় নাই। সো কীভাবে জমা দিবেন? সো একটা কাজ করেন, একজন করেন, ওপেন করেন, একটা স্ক্রিন শেয়ার দেন, যে কোনো একজন একটা স্ক্রিন শেয়ার দেন। ভাই আমি দিচ্ছি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। সো এই যে ক্লাসরুমে যান। হ্যাঁ হ্যাঁ সবাই দিয়ে দিছে, কেন একজন দিচ্ছে? একজন দিলেই হবে, একজন অফ করে দেন। আচ্ছা কে অফ করলো? মানে দুইজনই অফ করে ভাই আমি তো আচ্ছা দেন, করিনি এখনো। এখনো করেন নাই? আচ্ছা আপনি আবার অফ করে অন করেন। আপনারটা দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ ওনাটা দেখা যাচ্ছে, উনিই করুক। আচ্ছা হ্যাঁ। সো এই দেখেন ক্লাসরুমে দেখেন আপনারা কিন্তু পেয়ে গেছেন ডে 1 রাইট 50 HTML ট্যাগ, দেখা যাচ্ছে ওনার এই স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি? হ্যাঁ 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 দেখা যাচ্ছে। সো এইখানে এই যে এটার ভিতরে যান, ক্লিক করেন। ক্লিক করার পরে ওই যে দেখেন ভিউ অ্যাসাইনমেন্ট, তাই না? ভিউ অ্যাসাইনমেন্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে দেখা যাচ্ছে যে এখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, এই যে যেটা অ্যাড অর ক্রিয়েট। হয়ে গেছে, আর নিবি এখানে এসে যেটা করবেন, সাউন্ড আচ্ছা আরে হয়ে গেছে, অ্যাসাইনমেন্টটা জমা দিলে হয়ে যাবে, শেষ। এখানে জাস্ট কয়তো? কি করবেন, অ্যাড অর ক্রিয়েটে ছবিগুলো তুলছেন। মাইক্রোফোন অফ করো। আচ্ছা মাইক্রোফোনগুলো কার অন আছে? হ্যাঁ একটু অফ করে দেন। আচ্ছা সো অ্যাড অর ক্রিয়েট, এখানে এসে ক্রিয়েট ক্লিক করলে দেখবেন যে ফাইল জমা দেওয়ার একটা অপশন পাবেন। ভাই এখন স্ক্রিন শেয়ার দিয়ে আর স্ক্রিন তো দেখা যাচ্ছে না।
হ্যাঁ ভাই স্ক্রিন দেখা স্যার যাচ্ছে। ভালো স্যার, কিন্তু এটা অনেক কষ্ট। বুঝতে পারলাম না কে কি ভাই বলতেছে? একটু মিউট করে নেন সবাই, সবাই একটু মিউট করে নেন। সৌরভ মজুমদার একটু মিউট সৌরভ করেন। মজুমদার মিউট করে দেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন এখন। আচ্ছা, সো সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? না স্যার। ভাই না। দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি আবার স্ক্রিনটা অফ করে আবার শেয়ার দেন। জি ভাইয়া। স্ক্রিনটা যদি আমরা পিন করি, ওনার স্ক্রিনটা পিন করলে আমাদের বড়ভাবে ডিসপ্লেতে শো করবে। আচ্ছা, সমস্যা না, আবার আচ্ছা, আমার নাম ক্লিক করলে হবে। হ্যাঁ আবার অফ করে অন করেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। হুম। হ্যাঁ এবার আসছে। সো এবার ক্লাসরুমে যান। ক্লাসরুমে যাওয়ার পর এই যে দেখেন, প্রথমে তো ক্লাসরুমে প্রথমে যান। প্রথমে গেলে পরে আপনারা দেখতে পারবেন যে এইখানে এই অ্যাসাইনমেন্ট ক্লাসরুমে কি আবার পড়তে যাবো ভাইয়া? এই যে ওই উপরে ক্লিক করলেই হবে, নীলফামারী ব্যাচ 1, হ্যাঁ ওখানে ক্লিক করলেই হবে। হ্যাঁ, তো এই যে দেখেন প্রীতম হাসান পোস্টারের নিউ অ্যাসাইনমেন্ট আসছে। তো এখানে ক্লিক করলেও হবে, অথবা ক্লাস ওয়ার্কে ক্লিক করে এই যে নিচে দেখেন ভিউ অ্যাসাইনমেন্ট, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে পরে অ্যাসাইনমেন্টে এখানে এসে ওই আপনার যে অ্যাসাইনমেন্টটা কীভাবে জমা দেবেন, ওই যে দেখেন অ্যাড অর ক্রিয়েট, এখানে এসে ক্লিক করলে পরে আপনি ফাইল জমা দিতে পারবেন। কোন ফাইলটা জমা দিবেন? আপনাদের ছবিগুলো আছে, ফাইল ছবিগুলো আপনি এখানে দিবেন। দেওয়ার পরে এই যে নিচে যে সবুজ বাটনটা আছে, ওই নিচে সবুজ বাটনটা এখানে না, এটা কাটেন, জমা দিলেন। জমা দেওয়ার পরে ওই যে দেখেন মার্কেজ ডান, ওইখানে টার্ন ইন বা কিছু লেখা আসবে, ওইটা দিয়ে দিবেন, তাইলে আপনার অ্যাসাইনমেন্টটা জমা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে জি পারলেন ভাইয়া। জিনিসটা? তো জাস্ট এখানে হ্যাঁ। জমা দিয়ে দিবেন। সবাই সবার অ্যাসাইনমেন্টের ছবি তুলবেন, ছবি তুলে ছবিগুলা জিপ করে হোক বা যেভাবেই হোক এখানে জমা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। আর আমি এই যে একটু এখন অ্যাসাইনমেন্ট দিলাম, একটু পরে আরও যে আমার যে ইউটিউবে ভিডিও লিঙ্ক, তারপরে যে আরও যে ফাইলগুলো আছে সব আমি একটু পরে আপনার ক্লাসরুমেই পেয়ে যাবেন। ঠিক আছে। তো ক্লাসরুমে এখনও কেউ জয়েন করতে পারেনি এরকম কেউ আছে? নাই। তো সবাই মোটামুটি ক্লাসরুমে আমরা জয়েন করতে পারছি।